গল্প মনের আড়ালে। লেখনীতে এলিশা রহমান ফেজা। একজন বিধবা মেয়েকে এভাবে মাঝ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসার মানেটা কি আমাকে বুঝাতে পারবেন? মিস্টার রক্তিম রায়দাদা। এতটুকু বলে আমি সামনে বসে থাকা মানুষটির উপর তীক্ষ্ণ নজরে তাকালাম। সে ভাবলেশহীনভাবে পায়ের উপর পা তুলে বসে আছে। রাজকীয়ভাবে তার এরূপ আচরণ দেখে রাগে আমার শরীর জ্বলে উঠল। আমার দিকে তাকিয়ে সেই মানুষটি বললেন, অধরা, এত অবুঝ হওয়ার চেষ্টা করবেন না। আপনি ভালো মতো জানেন আপনাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। এই মানুষটির প্রতিটি কথা তীরের মতো লাগছে। একটা মানুষ এতটা অপদার্থ কিভাবে হতে পারে? আমি বললাম, আমার মতন একজন মেয়ের সাথে আপনার মতো এত বড় মনের মানুষ কেন কথা বলছে তাই বুঝতে পারছি না। রক্তিম আমার বিদ্রূপ কথা শুনে অনেকটাই আশাহত হয়, তবুও নিজেকে সামলে রক্তিম বললেন, অধরা, আমার মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, একবার ওর কথা চিন্তা করে দেখতে পারেন। আমি কাট কাট গলায় তাকে বললাম, দেখেন আপনার মেয়েকে অবশ্যই আপনি সামলাবেন, আমি নই। আর আপনার বাসায় আমি থাকতে পারবো না, কারণ সেই অধিকার আমার নেই। আমাকে আপনি মাফ করবেন। আমার এমন রূপ হয়তো সে আশা করেনি। রক্তিম চুপ করে বসে আছেন। আমি সোফা থেকে উঠে যেই না দরজার বাহিরে যেতে নিব, তখনই পিছন থেকে ছোট ছোট হাত আমার কোমর জড়িয়ে ধরল। আমি জানি কে এই ছোট ছোট হাতের অধিকারী। আমি চোখ মুছে হাসি হাসি মুখ করে তার দিকে ফিরতেই দেখি রূপসা আমার দিকে তাকিয়ে আছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম তার সামনে। রূপসা আমার গলা জড়িয়ে বলল, ম্যাম, তুমি তো ভালো, আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমি অশ্রুসিক্ত নয়নে রূপসাকে দুহাতে আঁকড়ে ধরলাম আর বললাম, আমাদের পথ আলাদা সোনা বাচ্চা। আমি তোমাকে খুব ভালোবাসি, শুধু এতটুকু মনে রাখবে। বলেই রূপসাকে ছাড়িয়ে চলে আসলাম। একবারও পিছে ঘুরে দেখলাম না। পিছন থেকে রূপসার চিৎকার শোনা যাচ্ছে। মেয়েটাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি দীর্ঘশ্বাস ছেড়ে আমার নিত্য জীবনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমার নাম অধরা জাহান, পরিবার বলতে বাবা মা আর ছোট বোন। বাবার নাম আমজাদ হোসেন, সে ছোটখাটো ব্যবসা করে, আর মায়ের নাম মনোয়ারা বেগম, সে গৃহিণী, আর ছোট বোন অরুণা জাহান, সে অনার্সের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছে। আমরা সুখী পরিবার ছিলাম কোনো এক সময়, কিন্তু একটা ঝড় সব শেষ করে দিল, আর সেটা হলাম আমি। আমার বিয়ে হয়েছিল আহনাফের সাথে। বাবাই বিয়েটা ঠিক করেছিল। আমিও বাবার কথায় দ্বিমত করিনি, কারণ আহনাফ একজন ভালো মনের মানুষ ছিলেন। তাই তো যখন আমার সাথে তার বিয়ে হয়, তখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। যখন আমি বলি আমার পড়াশোনা শেষ করার ইচ্ছে, সে বলেছিল, মন পাখি, তোমার সকল ইচ্ছে এখন থেকে আমার। সেদিন মানুষটিকে জড়িয়ে ধরতে পারিনি, কিন্তু আজ জড়িয়ে ধরতে মন চাইছে, কিন্তু সেই মানুষটি নেই। অফিসের কাজে তাকে ঢাকার বাইরে যেতে হয়। সেদিনই বাস অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। সেদিন আমার শাশুড়ি আমাকে অপয়া বলে বাসা থেকে বের করে দেয়। আহনাফের সাথে 3 বছরের সংসারে কোনো সন্তানদি না থাকায় শাশুড়ি অনেক খোঁটাই দিত, কিন্তু যখন আহনাফের এই অঘটন ঘটল, তখন সে আর নিজেকে সামলে রাখতে পারেনি। আসলে শাশুড়ি মা ঠিকই বলতেন, আমি অপা আগলে রাখতে পারেনি নিজের স্বামীকে। এসব ভাবতে ভাবতে খেয়াল করলাম আমার চোখের পানি গাল বেয়ে পড়ছে। কষ্টে পরিমাণটা আজ বেশ ভারী, কারণ রূপসাকে আমি অনেক আদর করতাম, হয়তো তাকে ভালোবাসি। মেয়েটা অনেক মিষ্টি, কিন্তু কিছু করার নেই। রূপসার সাথে সব সময় থাকা আমার পক্ষে সম্ভব না। বাসার কাছাকাছি চলে আসলাম। রিক্সা থেকে নেমে সোজা চলে আসলাম ফ্ল্যাটে। ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুললাম। মা এ সময় বাসায় থাকে না, সে খালামণির বাসায় যায়। আমি দরজা বন্ধ করে সোজা চলে গেলাম রুমে। বোরখা খুলে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলে ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। অন্যদিকে রূপসাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে নিজের রুমে এসে বিছানায় গায়েলি দিল রক্তিম। চোখ বন্ধ করতেই অধরার সেই কাঠিন্য রূপটা সামনে চলে আসে। আজ অধরা যেভাবে কথা বলেছে, সেভাবে রক্তিমের সাথে কেউ কথা বলেনি, শুধু রাহি ছাড়া। রাহির কথা মনে পড়তেই অতীতের দিনগুলো মনে পড়ে যায়। অতীতের পৃষ্ঠা খুললেই তার দম বন্ধ হয়ে আসে। রক্তিম চোখ খুলে উঠে বসলো, মুখ হা করে শ্বাস নিতে থাকলো সে। না, সে আর থাকতে পারছে না। এমন হওয়াটা কি খুব জরুরি ছিল? আর রূপসাই কেন অধরাকে এত ভালোবাসতে গেল?
না, মেয়ের জন্য হলেও অধরাকে তার লাগবে, যে কোনো মূল্যে লাগবে। রক্তিমের পুরো নাম রক্তিম ন্যায়দাদা। মা বাবা গত হয়েছে, সেই ছোটকালে পরিবার বলতে মামা আছে, সেও দেশের বাইরে বিয়ে করে সংসার নিয়ে সুখী ছিল, কিন্তু রূপসা হওয়ার 2 বছর পর রাহি মারা যায় ক্যান্সারে। তারপর থেকেই রক্তিমের সকল ভাবনা শুধু তার মেয়েকে নিয়ে, কিন্তু 1 সপ্তাহ আগে রূপসা যখন আঙ্গুল তুলে অধরাকে দেখিয়ে বলল তার অধরাকে চাই, সেদিন থেকে রক্তিম শুধু মেয়ের চাওয়া পূরণ করতে ব্যস্ত হয়ে যায়। অধরার সব ইনফরমেশন সে কালেক্ট করা শুরু করে, যাতে রূপসা সবভাবে সেফ থাকে। কিন্তু অধরা তো এক নিমিষেই সব শেষ করে দিল। রক্তিমের না শোনাটা পছন্দ না, তাই আজ তার ইগো হার্ট হয়েছে, যে কোনো মূল্যে অধরা তার বাসায় চাই। এতটুকু ভেবেই রক্তিম বাঁকা হেসে চলে গেল তার স্টাডি রুমে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে সোজা চলে যাই রান্নাঘরে। ইলিশ মাছের তরকারিটা চুলোয় দিয়ে আমি আর এই চুলোয় চায়ের জন্য পানি বসাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা 15। এখনই মা চলে আসবে, স্কুলের পরীক্ষারও অনেক খাতা দেখা বাকি, ভাবতেই মাথা ধরে যায়। চা নিয়ে চলে আসলাম বারান্দায়। এই সময়টা হলে আহনাফের কথা বেশ মনে পড়ে। অফিস থেকে ফিরেই রুমে এসে বলতো, মন পাখি, তুমি কি আমায় মিস করেছো? এই মানুষটার জন্য কত সময় যে লজ্জায় পড়তে হয়েছে তার হিসেব নেই। ভাবতেই মুখে হাসির রেখা ফুটে উঠলো আমার। পরক্ষণেই মনে পড়লো মানুষটি আর নেই, আমাকে একা রেখে চলে গেছে অচিনপুরে। আহনাফের মৃত্যুর 2 বছর হয়ে গেল। আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে আছি। রূপসার সাথে সেখান থেকেই পরিচয়। নতুন ছাত্রী, আমার ক্লাসের প্রথম দিন থেকেই আমার শাড়ির আঁচল ধরে সে বসে থাকতো। আহনাফ সবসময় রূপসার মতো একটা রাজকুমারী তার মেয়ে হিসেবে পেতে যেত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তা ভাবলে শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। আমার মনে হয় জীবনে কোনো ভুল করেছিলাম, তাই তো আহনাফের মতো এত ভালো একজন মানুষকে হারিয়ে ফেলেছি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি চায়ের কাপ টেবিলে রেখে দরজা খোলার উদ্দেশ্যে পা বাড়ালাম। দরজা খুলে দেখি মা আর অরুণা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি এসে তারা ভিতরে ঢুকলো। আমি তাদের বললাম, ফ্রেশ হয়ে এসো, আমি চা দিচ্ছি। অরুণা বলল, আপনি? আজ অনেক ক্লান্ত হয়ে গেছি, 3টা টিউশনই একসাথে করেছি। আমি বললাম, এত কাজ একসাথে করিস না, শরীর অসুস্থ হয়ে পড়বে। মা আমাকে বলল, তুই বড্ড এর কথা মেনে চলিস। আমি কিছু না বলে মুচকি হাসি দিলাম। অন্যদিকে রক্তিম রূপসাকে সামলাতে পারছে না। মেয়েটা জেদ ধরে বসে আছে। এতটুকু বয়সে মেয়েটার প্রচন্ড জেদ, একদম বাবার মতো। মুখ ফুলিয়ে খাবারের টেবিলে বসে আছে রূপসা, তার ঠিক বরাবর রক্তিম বসে আছে, গম্ভীর মুখে বসে আছে। রক্তিম খাবারের প্লেটটা রূপসার দিকে এগিয়ে দিতেই রূপসা চেঁচিয়ে বলে উঠল, আমি বলেছি যে খাবো না, শুনতে পাওনি তুমি? রক্তিম নিজের রাগ কন্ট্রোল করে বলল, রূপসা বাবু, আমার পাপার মেজাজ এভাবেই খারাপ, তাই এমন কিছু করো না যে আমি তোমাকে বকা দেই। রূপসা তবু ভয় পেল না, সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমি রুমে গেলাম, তোমার সাথে কথা বলতে চাই না। বলেই দৌড়ে চলে গেল তার রুমে। রক্তিম রেগে টেবিলে বাড়ি মেরে উঠে পড়ল। সব সার্ভেন্ট হয়ে জড়োসড়ো হয়ে আছে। রাতের খাবার শেষ করে বিছানায় বসে পরীক্ষার খাতাগুলো চেক করছি, তখনই আমার মোবাইল বেজে উঠল। আমি মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে রূপসা বলে উঠল, ম্যাম, তুমি আসবে না? আমার কাছে পাপাও আজকে আমাকে বকেছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, সোনা পাখি, তুমি তো স্কুলে যাবে তাই না? তখন দেখা হবেই আমাদের। রূপসা বলল, না, তোমাকে আমার এখনই চাই আমার বাসায়। আমার সব চকলেট তোমাকে দিয়ে দিব। আমি হেসে ফেললাম। রূপসা আমার হাসি শুনে বলল, তুমি হাসছো, যাও, কথা বলবো না তোমার সাথে। বলেই খট করে ফোন রেখে দিল। অভিমানী এখন মুখ ফুলিয়ে বসে থাকবে। রূপসা ফোন রেখে তার পাপার দিকে ঘুরে বলল, আসবে না সে, তুমি বকেছো তাকে, তাই আসবে না পচা পাপা। রক্তিম মেয়ের কথায় হতবাক হয়ে রূপসার চেহারার দিকে তাকিয়ে রইল।
সকালবেলা রেডি হয়ে স্কুলের জন্য বের হলাম, বাবার সাথে একই রাস্তা, তাই একই সঙ্গে বের হলাম। বাবা আমাকে বললেন, আহনাফের মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি বাবার কথা শুনে উৎসুক দৃষ্টিতে তাকালাম। বাবা বললেন, আমার সাথে তিনি কথা বলেনি, বরং আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। এ কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি শান্তভাবে বললাম, আর কোনোদিন তার সাথে দেখা করতে যাবে না। স্কুলে পৌঁছে বাবাকে বিদায় দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। টিচার্স রুমে প্রবেশ করে দেখি যে যার কাজে ব্যস্ত। আমিও নিজ চেয়ারে বসে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসের সময় হয়ে গেল, তাই আমি ক্লাসে চলে গেলাম। এক এক করে সব ক্লাস নিয়ে শেষ করতেই আমার খেয়াল হলো রূপসাকে আজ স্কুলে দেখলাম না। সে কি আজ স্কুলে আসেনি? এইসব ভেবে স্কুল থেকে বের হয়ে রাস্তা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, তখনই আমার চোখ গেল রাস্তা ওপাশে, সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রক্তিম রায়দারা। তাকে দেখে না দেখার ভান করলাম। সে আমাকে দেখে রাস্তা পার হয়ে আমার কাছে চলে আসলেন। তারপর যা করলেন, এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি এখন বসে আছি রূপসার মাথার কাছে। মেয়েটার অসম্ভব জ্বর, একটু পর পর তার মাথায় জলপট্টি দিচ্ছি। সবচেয়ে আজব ব্যাপার হলো রূপসা এই জ্বরের ঘোরেও আমার দিকে হাসি হাসি মুখ করে একটু পর পর তাকাচ্ছে। হয়তো ও আমার উপর নজর রাখছে। ওর অগোচরে যদি আমি পালিয়ে যাই। বাচ্চা মেয়ে, এত সবও বুঝে না। রূপসার মতো আমারও যদি একটা মেয়ে থাকতো, ভাবলেই বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। জল পট্টি দিতে দিতে খেয়াল হলো ওর খাবারের কথা, তাই আমি বিছানা থেকে উঠে যেই না রুম থেকে বের হতে যাব, তখনই মিস্টার রক্তিম হাতে খাবারের প্লেট নিয়ে হাজির হয়। আমাকে একবার ভালোমতো দেখে সে প্লেটগুলোটি টেবিলে রেখে বুকে হাত গুজে বললেন, দেখেন অধরা, আমার মেয়ের জ্বর যে পর্যন্ত ঠিক না হচ্ছে সে পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। তার এরূপ কথা শুনে রাগে আমার শরীর কাঁপতে শুরু করলো। এই ব্যক্তির উপর রাগটা 2 ঘন্টা আগের ঘটনার জন্য। এতটা ম্যানারলেস আর অসভ্য মানুষ আমার জীবনে আমি দেখিনি। 2 ঘন্টা আগে সে আমাকে দেখে রাস্তা পার হয়ে আমার কাছে এসে আমার হাত খপ করে দিলেন। তার এহেন ব্যবহারের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মিস্টার রক্তিম আমাকে টেনে নিয়ে আসলেন তার গাড়ির কাছে। আমি তার থেকে হাত ছাড়িয়ে বললাম, কি সব আচরণ করছেন মাঝ রাস্তায়? মাথা কি খারাপ আপনার? মিস্টার রক্তিমের এতে কোনো ভাবান্তর হলো না। সে আবার আমার হাত ধরে জোর করে গাড়িতে বসিয়ে দিয়ে গেট লক করে দিল। আমি ভিতর থেকে অনেক চিৎকার চেঁচামেচি করলাম, কোনো লাভ হলো না। সে গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু করলো। আমি তার দিকে ভালোমতো তাকালাম। মিস্টার রক্তিমের অবস্থা খুব খারাপ, চুলগুলো একদম অগোছালো, শার্টের অবস্থা বেশি ভালো না। আমি বললাম, কিছু কি হয়েছে? রূপসা ঠিক আছে? রূপসার কথা বলতেই সে আরো জোরে গাড়ি ড্রাইভ করতে লাগলেন। আমি ভয় পেয়ে চোখ খিচে বন্ধ করে ফেললাম। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে। আমি চোখ পিট করে খুলে দেখলাম মিস্টার রক্তিম গাড়ির সিটে হেলান দিয়ে আছেন, তার চোখ বন্ধ। আমি তার অবস্থা দেখে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। কিছুক্ষণ পর মিস্টার রক্তিম বললেন, রূপসার শরীর ভালো না, প্রচন্ড জ্বর, কিন্তু ও দরজা বন্ধ করে বসে আছে, কাউকে ওর কাছে আসতে দিতে চায় না। রূপসা আপনাকে এখনই তার কাছে চায়, আমার কাছে আর কোনো অপশন নেই। বলেই আবার গাড়ি ড্রাইভ করতে শুরু করলেন। আমি বোকার মতো বসে রইলাম আর সামনের দিকে তাকিয়ে থাকলাম। বর্তমান। আমি তার কথার প্রেক্ষিতে কোনো কথা বললাম না। টেবিল থেকে খাবারটা নিয়ে আস্তে করে রূপসার পাশে বসলাম। তারপর ওর মাথায় হাত বুলিয়ে ওকে ডাকলাম, রূপসা সোনা বাচ্চা। উঠো, খেতে হবে যে, না হলে কিভাবে ম্যামের সাথে খেলবে? রূপসা চোখ খুলে বলল, খেতে মন চায় না তো বমি আসে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, সোনা বাচ্চা না খেলে সুস্থ হবে কি করে? আর আমার সাথে খেলবে কি করে? রূপসা চট করে বলল, একটু খাবো তাহলে।
আমি হেসে বললাম, ঠিক আছে। রক্তিম দাঁড়িয়ে দাঁড়িয়ে অধরা আর রূপসাকে দেখছে, একদম মা মেয়ে লাগছে দুজনকে। আজ যদি রাহি বেঁচে থাকতো তাহলে হয়তো রূপসাকে এভাবেই খাইয়ে দিত। রাহি তো রূপসা বলতে পাগল ছিল, এক মুহূর্ত রূপসাকে ছাড়া তার চলতো না, তাহলে এভাবে রূপসাকে ছেড়ে কেন চলে গেল? এসব ভাবলে রক্তিমের বুকের বাম পাশটা চিনচিন করে ওঠে। সেই ছোটবেলায় সে তার মা বাবাকে হারালো, আর তার এই রাজকুমারীও তার মতো মা হারা হলো। এসব ভাবছিল রক্তিম, তখনই রূপসা তাকে উদ্দেশ্য করে বলল, পাপা, তুমি খেয়েছো? মেয়ের কথায় রক্তিম অপরাধীর মতো চোখ করে বলল, সরি পরি, খাইনি এখন পর্যন্ত। রূপসা চোখ গরম করে বলল, যাও এখনই তুমি খাবার খেয়ে আসো, না হলে তোমার সাথে আরি। এতটুকু বলে রূপসা মুখ ফুলিয়ে বসে রইল। রক্তিম হালকা মেয়ের পাশে গিয়ে বসে বলল, বাবা তার পরীর কথা অমান্য করতে পারে, এখনই আমি খাবার খেয়ে নিচ্ছি। রক্তিমের কথা শুনে রূপসা তাকে জড়িয়ে ধরল, তারপর রক্তিমের গালে চুমো খেয়ে বলল, এই তো আমার গুড বাবা। বাবা মেয়ের এত সুন্দর মুহূর্ত দেখতে দেখতে হঠাৎ বাসার কথা মনে পড়ে গেল। আমি সাথে সাথে মোবাইল বের করে দেখি 7:30 দেখে আমার মাথায় হাত, মা অনেক টেনশন করছে, নিশ্চিত আমাকে এখনই বাসার জন্য রওনা দিতে হবে, কিন্তু তার আগে রূপসাকে বোঝাতে হবে। আমি রূপসার দিকে তাকিয়ে বললাম, রূপসা। রূপসা আমার ডাকে মিস্টার রক্তিমকে ছেড়ে দিয়ে আমার দিকে ঘুরলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, রূপসা, তোমার পাপা যেমন তোমার জন্য না খেয়ে বসে আছে, তেমনি আমার পাপাও আমার জন্য না খেয়ে বসে থাকবে। তোমার কি কষ্ট লাগবে না আমার পাপার জন্য? রূপসা আমার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, ম্যাম, আমি চাই না আমার জন্য তোমার পাপা কষ্ট করুক। তুমি কাল আসবে তো? আমি কি জবাব দিব তা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমার আগেই মিস্টার রক্তিম বলে উঠলেন, অবশ্যই অধরা, আপনি কালকে আমাদের বাসায় আসবেন, আর কালকে তো ছুটির দিন। আই হোপ ইউ শ্যাল হ্যাভ নো ওয়ার্ক ফর টুমরো। মিস্টার রক্তিমের কথা শুনে মন চাইছে তার মাথা ফাটিয়ে দেই, কিন্তু এখন বাসায় যেতে হবে, তাই আমি রূপসাকে বললাম, হ্যাঁ সোনা বাচ্চা, কাল আমি আসবো। আমি রূপসার থেকে বিদায় নিয়ে তাদের বাসা থেকে বের হয়ে আসলাম। মা অনেক টেনশন করছে নিশ্চয়, কিন্তু মা একবারও ফোন দিল না কেন? আমি বাসায় পৌঁছে কলিং বেল টিপ দিতেই মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে বলল, তুই কোথায় ছিলি? আমি জুতা খুলতে খুলতে বললাম, একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম মা। আমার কথা শেষ হতেই একজন নারী কণ্ঠ গম্ভীরভাবে বলে উঠল, কাজ ছিল নাকি? কোন নাগর জুতিয়েছ যে বাসায় আসতে এত দেরি হলো? এই কণ্ঠটা শুনে আমি হতবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখি আহনাফের মা সোফায় বসে আছে, তার পাশে আহনাফের খালাতো বোন রামিয়া বসে আছে। তাদের দেখে আমি অবাক হলাম, আহনাফের মৃত্যুর পর তারা এ বাসায় আসা তো দূর, আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। আমি নিজেকে সামলে তাদের কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন মা? আহনাফের মা মুখ ঘুরিয়ে বললেন, রামিয়া, এই মেয়ে যেন আমাকে মা না ডাকে। রামিয়া মুখ কাচুমাচু করে আমাকে বলল, ভাবি তুমি খালামণিকে। রামিয়াকে আর কিছু বলতে না দিয়ে আহনাফের মা বলে উঠল, রামিয়া, সে তোর ভাবি না, আর এই কাগজে ওকে সাইন করতে বলে দে। হাতের কাগজটা রামিয়ার হাতে দিয়ে এই কথাটি বললেন।
রামিয়া আমার হাতে কাগজ দিয়ে বলল, এই কাগজটায় সাইন করে দেও। আমি বললাম, কিসের কাগজ এটি? রামিয়া আমতা আমতা করে বলল, আহনাফ ভাই তার অর্ধেক জমানো টাকা তোমার নামে ব্যাংকে রেখেছে, খালাম মা সেটি এখন বের করতে চায়, তাই এই কাগজে তোমার সাইন নিতে এসেছি আমরা। রামিয়ার কথা শুনে অবাক হলাম না, সে যে নিজের স্বার্থের জন্য এসেছে তা আমার প্রথমে বোঝা উচিত ছিল। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আহনাফের সম্পত্তির জন্য এখানে এসেছো? আমার কথা শুনে আহনাফের মা চেঁচিয়ে বললেন, এই মেয়ে মুখ সামলিয়ে কথা বলবে। আমার ছেলের টাকা আমি নিব, তোমার কি? আমি কিছু না বলে ব্যাগ থেকে কলম বের করে কাগজটায় সাইন করে দিলাম আর সেটা আহনাফের মায়ের হাতে দিয়ে বললাম, আপনাকে যাতে আমি কোনোদিন এ বাসায় না দেখি। বলেই নিজের ব্যাগ নিয়ে দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে ফ্লোরে বসে পড়লাম, হাঁটু গেড়ে কাঁদতে থাকলাম, আমার সাথে কেন এমন হলো? আহনাফ, আপনি আমাকে ছেড়ে কেন চলে গেলেন? আমি কি এত খারাপ যে আমাকে একা করে কেন চলে গেলেন? তখনই মা আর অরুণের গলা শোনা গেল, তারা দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আপু দরজা খোলো, ওই মহিলার কথা শুনে নিজেকে হার্ট করো না। মা বলল, কি করছিস ভিতরে অধরা? দরজা খোল। আমি চোখ মুছে তাদের বললাম, মা অরুণা তোমরা যাও, আমি ঠিক আছি। একটু একা থাকতে দেও, আর হ্যাঁ, বাবাকে কিছু বলার প্রয়োজন নেই। অধরার মা আর অরুণা আর অধরাকে ডাকল না। থাক না, মানুষটি একা কিছু কষ্ট একাই সামলাতে হয়, অন্যকে জড়িয়ে নিলে কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। সকালে আমার ঘুম ভাঙে মোবাইলের আওয়াজে। আমি চোখ খুলে চারপাশ খুব ভালো করে দেখে বুঝতে পারি কাল রাতে কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ফ্লোরে। আমি আস্তে আস্তে ফ্লোর থেকে উঠে ব্যাগ হাতের মোবাইল বের করে দেখি রূপসার ফোন। আমি রিসিভ করতেই রূপসা অভিমান কণ্ঠে বলে উঠল, ম্যাম তুমি আসো না কেন? সকাল 10টা বাজে। রূপসার কথা মনে হলো আজ তো ওর বাসায় যাওয়ার কথা ছিল, কালকের ঘটনার জন্য এক কথা তো ভুলেই গিয়েছিলাম। আমি রূপসাকে বললাম, রূপসা আমি একটু পড়িয়ে আসি তোমার কাছে। রূপসা বলল, ঠিক আছে। বাবাকে তোমার জন্য গাড়ি পাঠাতে বলবো? আমি বললাম, না, আমি চলে আসব। আমি ফোন রেখে কারবার থেকে কাপড় নিয়ে সোজা চলে গেলাম ওয়াশরুমে, শাওয়ার নিয়ে একবারে বের হলাম। নিজেকে পরিপাটি করে ব্যাগটা নিয়ে দরজা খুলে বের হলাম রুম থেকে। বাহিরে বের হয়ে দেখি বাবা সোফায় বসে আছে, পেপার পড়ছে, মা রান্নাঘরে, তাই সেখানে চলে গেলাম। মা আমাকে দেখে বলল, অধরা তুই কি কোথাও বের হচ্ছিস? আমি বললাম, একটু কাজ আছে, হয়তো বাসায় আসতে সন্ধ্যা হবে। অরুণা কোথায়? মা বলল, ঘুম থেকে উঠে পড়তে বসেছে। তুই নাস্তা কর, টেবিলে রাখা আছে। আমি বললাম, বক্সে ভরে দেও, যেতে খেয়ে নিব। বলেই অরুণার কাছে চলে গেলাম, গিয়ে দেখি মেয়েটা আসলেই মনোযোগ দিয়ে পড়ছে। তাই আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, বের হয়ে আসলাম টেবিল থেকে, বক্স নিয়ে হলরুমে এসে পড়লাম। বাবা আমাকে দেখে বলল, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আমি মুচকি হেসে বের হয়ে পড়লাম। বাড়ির দরজার সামনে এসে দেখলাম মিস্টার রক্তিম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে বিরক্তি নিয়ে বললেন, রূপসা ওয়েট করছে, প্লিজ তাড়াতাড়ি আসেন। তার কথা শুনে রাগে আমার মাথা নষ্ট। ঈশ্বর কি সিরি কথা বলার, যেমন আমি তাকে আসতে বলেছি, এই ব্যাটা তুই কেন এসেছিস? আমি বলেছি আসতে, এভাবেই আমার মুডের 420 বেজে আছে, উপর দিয়ে তো তারা কথা। এসব বলতে গিয়েও বললাম না, আমি শুধু বললাম, আসার কোনো প্রয়োজন ছিল না, আমি একা পৌঁছাতে পারতাম। মিস্টার রক্তিম আমার কথা শুনে বললেন, অধরা এত কথার টাইম নেই আপনার জন্য, এভাবেই আমার মিটিং লেট করে শুরু করতে হবে, তাই মেজাজ এভাবেই খারাপ। তাই গাড়িতে উঠে বসেন, মেয়ের জেদের কাছে হার মেনে এসব করতে হচ্ছে। আমি আর কিছু না বলে ধূপধাপ পা ফেলে গাড়িতে উঠে বসলাম, সেও গাড়িতে উঠে বসলো। ঠিক 8 ঘন্টার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আমি গাড়ির গেট খুলে বাইরে চলে আসলাম। ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাব, তখনই মিস্টার রক্তিম পিছন থেকে বললেন, অধরা আমি অফিসে যাচ্ছি, একটা জরুরি মিটিং পড়ে গেছে, তাই রূপসার খেয়াল রাখবেন।
আর শোনেন, আমি না আসা পর্যন্ত ওকে একা ছাড়বেন না। আমি বললাম, ঠিক আছে। এতটুকু বলে আমি বাড়ির ভিতর ঢুকে পড়লাম। আমি হলরুমে এসে দেখি পুরো হলরুমে খেলনা দিয়ে ভরা। আমি অবাক হয়ে গেলাম, এতটুকুন বাচ্চারা তো খেলনা। আমি এসব ভাবা বন্ধ করে চারদিকে রূপসাকে খুঁজতে লাগলাম। কোথাও তাকে না পেয়ে একটা সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করলাম, রূপসা কোথায় আছে তা কি আপনি বলতে পারবেন? সার্ভেন্ট বললেন, জি ম্যাডাম, রূপসা মামুনি তার রুমে গিয়েছে। আমি মুচকি হেসে বললাম, ধন্যবাদ। আর পা বাড়ালাম রূপসার রুমের দিকে। অফিসে পৌঁছে রক্তিম তার কাজে মনোযোগ দিল। এই প্রজেক্টটা তার দরকার, না হলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে, আর এর দায়ভার রক্তিমের বহন করতে হবে। সে অনেক চিন্তিত। একদিকে মেয়ের চিন্তা, অন্যদিকে অফিসের কাজ কিভাবে যে সামাল দিচ্ছে তা শুধু রক্তিম জানে। মামাও দেশের বাহিরে, না হলে মামার সাথে দুটো কথা বলে নিজের মনটাকে হালকা করতে পারত। রক্তিম ল্যাপটপটা সাইডে রেখে চোখ বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে রইল। সে যে এখন সম্পূর্ণ একা। সে এখন বুঝতে পারছে কেউ তার মনের কথা শুনতে আসে না। উপরে চাকচিক্য দেখে বোঝা যায় না একটা মানুষের মনে কত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। বাহির থেকে হাসি খুশি টাকা পয়সা দেখে মানুষটাই বুঝে যে সে হয়তো অনেক খুশি। এসব ভাবতেই রক্তিম দীর্ঘশ্বাস ছাড়ে চোখ খুলে সোজা হয়ে বসে আবার ল্যাপটপটা নিয়ে কাজ শুরু করে। তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায়ও ফিরতে হবে। অতটা এতক্ষণ হয়তো থাকতে পারবে না। তার জীবনেও অনেক কাজ আছে, তারও পরিবার আছে। রক্তিম এতটা স্বার্থপর হয়ে এই পৃথিবীতে থাকতে চায় না যে তার কারণে অন্য একটা মানুষ নিজের জীবন নিজ ইচ্ছায় চালাতে পারবে না। আমি রূপসার রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যা দেখি তাতে আমার চোখ ছানাবড়া, কারণ রূপসা বিছানার মাঝখানে বসে আছে। শুধু বসে নয়, তার আশেপাশে চকলেটের প্যাকেট দিয়ে ভরা। রূপসা টিভি দেখছে আর চকলেট খাচ্ছে আর কার্টুন দেখে হেসে ফেলছে। আমি আস্তে করে ব্যাগটা ওর স্টাডি টেবিলে রেখে ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়াতেই রূপসা আমার দিকে তাকালো। আমাকে দেখে রূপসা খুশি হয়ে বসা থেকে দাঁড়িয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, ম্যাম তুমি এসেছো, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি রূপসার মাথায় হাত বুলিয়ে দিলাম। রূপসা আমাকে ছেড়ে দিয়ে আমার গালে চুমু দিয়ে বলল, আই মিস ইউ। আমি বললাম, আই মিস ইউ টু বেবি। কিন্তু রুমের এই অবস্থা কেন শোনা? তোমার পাপা কি জানে তুমি এভাবে চকলেট খাচ্ছ? রূপসা বলল, পাপা নেই দেখেই তো খেতে পারছি, পাপা খেতে দেয় না চকলেট। আমি বললাম, পাপার অগোচরে এসব হচ্ছে তাই না? বলেই ওর পেটে সুরসুরি দেওয়া শুরু করলাম। রূপসা হাসতে হাসতে বলল, ম্যাম কি করছো, আমাকে ছাড়ো, আমার সুরসুরি লাগছে। বলতে বলতে ও বিছানায় পড়ে গেল। আমি বিছানায় শুয়ে ওকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বললাম, আমার লক্ষ্মী বাচ্চা। রূপসা ওর ছোট ছোট হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। রূপসার সাথে আজ সারাদিন আমি অনেক কিছু খেলেছি, ওর সাথে বসে আড্ডা দিয়েছি, ওকে গল্প শুনেছি, অনেক মজা করেছি। কিন্তু আমরা একটা অঘটনও করে ফেলেছি। তা হলো এখন আমরা আড্ডার সাথে মাখামাখি হয়ে আছি, কারণ রূপসা একটু আগে আমাকে বলল, ম্যাম চলো না আমরা রান্না করি। আমি বললাম, কি খাবে বলো? রূপসা বলল, গরুর মাংসের ভুনা আর রুটি, পাপা আমাকে অনেকবার খাইয়েছেন। আমি বললাম, ঠিক আছে। তারপর কি চলে আসলাম রান্নাঘরে। মাংসটা রেঁধে আমি যেই না আটার ডাব্বাটা নিচে নামাতে যাব তখনই আমার উপর সব আটা পড়ে গেল। তা দেখে রূপসার কি হাসি, তাই আমি বললাম, তোর অনেক হাসি পাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। বলেই ওর পিছে এক গাদা আটা দিয়ে দেই দৌড়কে পুরো আটা দিয়ে গোসল করিয়ে দিলাম। রূপসা হেসে কুটি কুটি নিজের অবস্থা আর আমার অবস্থা দেখে। আমিও বিষয়টাকে অনেক এনজয় করছি। সব সার্ভেন্টরাও আমাদের দশা দেখে হাসতে হাসতে শেষ, কিন্তু পরক্ষণেই সবার মুখের হাসি উধাও হয়ে গেল। একটা কণ্ঠস্বর শোনামাত্র তার কারণ নয়, মিস্টার রক্তিম এসে চেঁচিয়ে বললেন, এই তোমরা এসব কি করছো? এটা বাড়ি নাকি খেলার প্লেগ্রাউন্ড? মিস্টার রক্তিমের এমন ভয়াবহ কণ্ঠ শুনে রূপসা আমাকে জড়িয়ে ধরল। মেয়েটা বড্ড ভয় পেয়ে গেছে।
রূপসার অবস্থা দেখে আমার রাগ হলো, একটা বাচ্চা মেয়ের সামনে এভাবে চিল্লিয়ে কথা বলার কোনো মানে আছে? আমি জোরে নিঃশ্বাস ছেড়ে পিছন ফিরলাম কিছু করার কথা শোনার জন্য। আমি পিছন ফিরতেই মিস্টার রক্তিম আমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিলেন, তারপর হো হো করে হেসে উঠলেন। মিস্টার রক্তিমের হাসি দেখে আমার সব কথা পেটে রয়ে গেল। রূপসা আমাকে ছেড়ে দিয়ে ড্যাবাড্যাব করে ওর পাপার দিকে তাকিয়ে রইল। আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা আমার পুরো শরীরে আর মুখে লেগে হয়তো ভূত সেজে আছি, তাই সে হাসছে। আমি নড়েচড়ে উঠলাম। রূপসা দৌড়ে মিস্টার রক্তিমের কাছে চলে গেল। সে হাসতে হাসতে মেয়েকে কোলে তুলে নিলেন, তারপর বললেন, অধরা, আমি তো জানতাম মেয়েরা মেকআপ নামের আটা ময়দা মাখে, এখন তো দেখছি আপনি সত্যি সত্যি আটা ময়দা মেখে হাঁটছেন। বলেই আবার হেসে উঠলেন। আমার রাগে শরীর জ্বলছে, আমি কিছু না বলে ফোঁস ফোঁস করছি। রূপসা বলল, পাপা এভাবে বলো না ম্যাম, আমার জন্য রুটি বানাতে গিয়ে এই অবস্থা বানিয়েছে। মিস্টার রক্তিম বললেন, ঠিক আছে মা, আর বলবো না, তুমি যাও ফ্রেশ হয়ে নেও। রূপসা কোল থেকে নেমে দৌড়ে রুমে চলে গেল। আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। মিস্টার রক্তিম আমার একটু কাছে এসে বললেন, অধরা, ফ্রেশ হয়ে আসুন। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দৌড়ে রূপসার রুমে চলে আসলাম। রূপসাকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:20 বাজে। না, এখানে আর থাকা যাবে না, বেশ দেরি হয়ে গেছে। মা অপেক্ষা করছে আর বাবা তো তাড়াতাড়ি যেতে বলেছে। আমি রূপসাকে নিয়ে নিচে নামতেই দেখি মিস্টার রক্তিম সোফায় বসে কফি খাচ্ছে আর ফাইল চেক করছে। আমি তার সামনে গিয়ে বললাম, আমি এখন আসি, বাসায় সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমার এহেন কথা শুনে রূপসা আমাকে জড়িয়ে ধরে বলল, ম্যাম প্লিজ আজ থেকে যাও। আমি বললাম, না সোনা, আমি তোমার সাথে স্কুলে দেখা করব। রূপসা আমাকে ধরে কান্না করে দেয়। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। রক্তিম অধরার সব কথা শুনে বলল, অধরা, আপনার নিজস্ব জীবন আছে, তাই আমি আপনাকে জোর করব না। যদি রূপসার জন্য আপনার মায়া হয় তাহলে আপনি রূপসার দায়িত্ব নিতে পারেন। মিস্টার রক্তিমের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না, তাই বললাম, আমি আপনাকে ভেবে বলছি। মিস্টার রক্তিম বললেন, রূপসা তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকো, আমি ম্যামকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। মিস্টার রক্তিম আর কথা বাড়ালেন না। আমি রূপসাকে বিদায় জানিয়ে বের হয়ে আসলাম বাসা থেকে। আনমনে হেঁটে চলছি রাস্তা দিয়ে। মিস্টার রক্তিমের কথাগুলো ভাবছি। রূপসার সাথে এই কদিনে আমার অনেক কাছের একজন হয়ে গেছে। মেয়েটা আমার এক সাগর দুঃখের মধ্যে একটুকু সুখ নিয়ে এসেছে। দীর্ঘশ্বাস ছেড়ে একটা রিক্সা নিয়ে বাসায় রওনা হলাম বাবার সাথে কথা বলতে রূপসার ব্যাপারে। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে সবার সাথে বসে আছি, সবাই টুকটাক কথা বলছে। আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা তোমার সাথে কথা আছে। বাবা ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, বল মা, কি বলবি? আমি শুরু থেকে সবকিছু থেকে বললাম। বাবা আমার সব কথা শুনে বলল, রূপসা ছোট মানুষ, সঙ্গ চাচ্ছে, তোমার মায়ের অভাবটা তোমার দ্বারা পূরণ করতে চায়। আমি চুপচাপ বাবার কথা শুনছি। বাবা বলল, অধরা রূপসাকে তোমার দরকার, কারণ তুমি ওর সাথে খুশি থাকো, ওর বাচ্চামিগুলোকে পছন্দ করো, তাই আমার মতে রূপসার দায়িত্ব তুমি নিতে পারবে। বাবার কথা শুনে তার দিকে তাকালাম। বাবা মুচকি হেসে বলল, স্কুলে তো 9টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করো, এখন না হয় ফুল টাইম ডিউটি করো, আর হারাতে তুমি বাসায় চলে আসবে। আমি আবার আমার মা ছাড়া থাকতে পারবো না। বাবার কথা শুনে মা আর অরুণাও বলল, আপু রূপসাকে বাসায় নিয়ে আসিস, একদিন ওকে দেখতে মন যাচ্ছে। আমি বললাম, যদি ওর বাবা পারমিশন দেয় তাহলে নিয়ে আসবো। মা আফসোস করে বলল, এতটুকু মেয়েটার মা নেই। এভাবে অনেকক্ষণ কথা বলে আমি ঘুমাতে চলে গেলাম। কালকে তাড়াতাড়ি উঠে রূপসার কাছে যেতে হবে। রক্তিম রূপসাকে ঘুম পাড়িয়ে রাহির ছবিটা নিয়ে বসে আছে বারান্দায়। কালকের জন্য চিন্তা হচ্ছে, অধরা কি আসবে? যদি না আসে তাহলে রূপসাকে সে কিভাবে সামলাবে? রূপসা কি বুঝবে না মেয়েটা অধরাকে অনেক পছন্দ করে?
আসলে কেউ ঠিক বলেছে, আমরা যাকে সবচেয়ে বেশি পছন্দ করি তারাই আমাদের ছেড়ে বহুদূর চলে যায়। রূপসাকে বুঝতে হবে, এখন থেকেই ওকে স্ট্রং হতে হবে। রূপসার কিছু হলে তার পাপা যে শেষ হয়ে যাবে। রাহির মতো আমি রূপসাকে হারাতে পারবো না। রক্তিম রাহির ছবিটা আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরল, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। রক্তিম ভাবছে, এত কষ্ট তার ভাগ্যে এসে কেন পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে পড়লাম রূপসার বাসায় যাওয়ার জন্য। আজ নিজ হাতে রূপসার জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছি। মেয়েটা কত খুশি হবে। আর আমার গোলাপ গাছটায় একটা গোলাপ ফুটেছিল, তাও রূপসার জন্য নিয়ে এসেছি। আমার সোনা বাচ্চাটা অনেক খুশি হবে, ওর মুখে হাসি দেখলে আমারও অনেক ভালো লাগে। রূপসার বাসার সামনে যেতেই দারোয়ান গেট খুলে দিল। আমি ভিতরে ঢুকে পড়লাম। আমি মনের খুশিতে হেঁটে হেঁটে যাচ্ছি, তখনই আমার চোখ পড়লো বাগানে। সেখানে তাকাতেই আমি চোখ সাথে সাথে বন্ধ করে বললাম, নাউবিল্লাহ। আমার বলা কথাটা একটু জোরেই শোনা গেল। সামনে থাকা ব্যক্তিটি আমার দিকে তাকালো। সেই মানুষটি আর কেউ নয়, মিস্টার রক্তিম, যে এখন খালি গায়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। একটু আগে পুশ আপ করতে ব্যস্ত ছিল। আমাকে দেখে মিস্টার রক্তিম তার শার্ট গায়ে গায়ে দিতে দিতে বললেন, অধরা, আপনি এখানে? তাহলে কি আমি আপনার জবাব ধরে নিব? মিস্টার রক্তিমের প্রশ্নে আমি চোখ তুলে তার দিকে তাকালাম। তার শার্টের বোতাম খোলা দেখে মুখ দিয়ে নিজের অজান্তে বের হয়ে আসলো, অসভ্য। এতটুকু বলে আমি জিহ্বায় কামড় দিয়ে মুখ অন্যদিকে করে নিলাম। মিস্টার রক্তিম আমার কথা শুনে বললেন, অধরা, আমি অসভ্য কিভাবে হলাম? আমি তো আর আপনার সাথে কোনো অসভ্যতা করিনি। আমার শার্টের বোতাম খোলা, এতেই আমি অসভ্য? বলেই সে মেকি হাসলেন। আমি তার কথা অগ্রাহ্য করে বললাম, মিস্টার রক্তিম, আমি রূপসার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। মিস্টার রক্তিম বললেন, ওকে, তাহলে আপনার কাজ শুরু করুন। আর টাকার চিন্তা আপনার করতে হবে না। প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে। টাকার কথা শুনে আমার রাগ লাগলো। এই মানুষটা টাকা ছাড়া কি কিছুই চিনে না? একজন মানুষের অনুভূতি আর তার ভালোবাসার কি কোনো মূল্য আছে? এতটা নিচু মন মানসিকতা এই মানুষটার হলো কি করে? আমি নিজেকে সামলে তাকে বললাম, দেখুন, আমার যখন টাকার প্রয়োজন পড়বে তখন আপনার থেকে নিয়ে নিব। এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। রূপসার রুমে যাচ্ছি, ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আমি গটগট করে সেখানে থেকে চলে আসলাম। এই ব্যাটার মাথার তার ছিঁড়ে কথা বাড়ালেই কথা বাড়বে। রক্তিম অধরার যাওয়ার দিকে একধানে তাকিয়ে আছে। মেয়েটা আসলেই রূপসাকে অনেক ভালোবাসে, না হলে এত ভালো একটা ডিল শুনেও রিফিল করে দিলে। রক্তিম শার্টের বাটন লাগাতে লাগাতে বাসার ভিতরে চলে আসলো। আমি রূপসার রুমে গিয়ে দেখি সে একগালে হাত দিয়ে চুপটি মেরে ঘুমিয়ে আছে, একদম পুতুলের মতো। আমি ধীর পায়ে রূপসার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, রূপসা, সকাল হয়ে গেছে সোনা, তাড়াতাড়ি উঠে পড়ো। রূপসার কোনো হেলদোল নেই। আমি আরেকবার ওকে ডাক দিলাম। এবার সে নড়ে চড়ে উঠল। চোখ পিট পিট করে খুলে আমাকে দেখে এক লাফে উঠে বসলো। তারপর বলল, ম্যাম, তুমি এখানে? আমি হেসে রূপসাকে বললাম, আমি এখানে, তুমি তো আমাকে আসতে বলেছিলে। রূপসাকে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ, তুমি আমার জন্য এখানে এসেছো। আমি ওর মাথায় হাত বুলিয়ে ওকে তুলে নিলাম। তারপর ওয়াশরুমে নিয়ে গিয়ে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেও, আমি তোমার স্কুল ড্রেস রেডি করছি। রূপসা বলল, ওকে। আমি রূপসার স্কুল ড্রেস বের করে সেটা সুন্দরভাবে ইস্ত্রি করে রেখে দিলাম। একটু পর রূপসা বের হলে ওকে সুন্দর করে রেডি করে দিলাম। তারপর ব্যাগ থেকে গোলাপটা বের করে ওর হাতে দিয়ে বললাম, আমার গোলাপটা তোমাকে দিলাম কারণ রূপসাকে আমি অনেক ভালোবাসি। রূপসা আমার হাত থেকে গোলাপটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। রূপসাকে নিয়ে নিচে এসে দেখি সার্ভেন্টরা আমার আনা নাস্তা সার্ভ করেছে। আমি রূপসাকে চেয়ারে বসিয়ে ওকে নাস্তা খাওয়ানো শুরু করলাম। তখনই আমার চোখ গেল সিঁড়ির দিকে। মিস্টার রক্তিম শার্টের হাতা ঠিক করতে করতে নিচে নামছেন। তাকে দেখেও আমি না দেখার ভান করলাম। সে এসে রূপসার গালে চুমু খেয়ে বললেন, গুড মর্নিং বেবি। রূপসা বলল, গুড মর্নিং পাপা।
মিস্টার রক্তিমের চেয়ার টেনে বসে পড়লেন, আমার দিকে একবার তাকিয়ে প্লেট সামনে নিলেন, তারপর এক এক করে সব খাবার প্লেটে তুলে খাওয়া শুরু করলেন। আমি রূপসাকে খাওয়ানো শেষ করে ওকে পানি খাইয়ে বললাম, তুমি একটু বসো, আমি ফোন করে আসছি। আর জোনাকি আন্টিকে, রূপসাদের বাসায় কাজ করে, বলো তোমার টিফিনটা দিয়ে দিতে, আমি রেডি করে রেখেছি। বলেই আমি রূপসার রুমে এসে ব্যাগ থেকে মোবাইল বের করে মাকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে নিলাম। একটু পর আমি, রূপসা আর মিস্টার রক্তিম স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আমি আর রূপসা গাড়ির পিছন সিটে বসে খুনসুটি করে চলছি, মিস্টার রক্তিম ড্রাইভ করছে আর একটু পর পর লুকিং গ্লাস দিয়ে দেখছে। রূপসার সাথে কথা বলতে বলতে আমরা স্কুল পৌঁছে গেলাম। আমাকে প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে, এখন থেকে আমি 12টা পর্যন্ত ক্লাস করাবো, এক্সট্রা ক্লাস নিব না। রূপসাকে নিয়ে ভিতরে ঢুকতে যাবে তখনই মিস্টার রক্তিম আমাকে পিছন থেকে ডাক দিলেন, অধরা। আমি তার ডাক শুনে রূপসাকে বললাম, তুমি ভিতরে যাও। রূপসা ভিতরে চলে গেল। আমি মিস্টার রক্তিমের কাছে গিয়ে বললাম, কিছু বলবেন? মিস্টার রক্তিম বললেন, আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন স্কুলের ব্যাপারে আমাকে জানাতে পারেন। আমি বললাম, তার দরকার নেই, আমার কাজ 9 থেকে 12টা পর্যন্ত করে নিব, কোনো এক্সট্রা ক্লাস নিব না। মিস্টার রক্তিম তার সানগ্লাস পরতে পরতে বললেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ করেন। আমি শুধু হোমওয়ার্ক সেখানে থেকে চলে আসলাম। স্কুলের ভিতরে গিয়ে সোজা চলে গেলাম প্রিন্সিপাল রুমে। সেখানে গিয়ে স্যারকে সব কথা বললে স্যার বললেন, ঠিক আছে অধরা, কিন্তু এক্সট্রা ক্লাসে যে তুমি এক্সট্রা টাকাটা পেতে তার দেওয়া হবে না। আমি বললাম, ঠিক আছে স্যার, নো প্রবলেম। প্রিন্সিপালের সাথে কথা বলে এক এক করে সব ক্লাস শেষ করলাম। টিফিনের ফাঁকে আর ক্লাসেই রূপসার সাথে দেখা হয়েছে আমার। আমি আর রূপসা স্কুল শেষ করে বাসায় আসছি, তখনই রূপসা জেদ ধরে বসলো যে সে ফুচকা খাবে। আমি তাকে শত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝতে চাইল না। আমিও আর না পেরে ওকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে ফুচকা খেয়ে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রূপসা আমাকে বলল, ম্যাম, ফুচকার কথা পাপা যেন না জানব, না হলে মাথা আর শরীরে থাকবে না। আমি এ কথা শুনে সাহস নিয়ে বললাম, মিস্টার রক্তিমকে আমি ভয় পাই না, সে বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে। তোমার পাপা আমাকে ভয় পায় গিয়ে জিজ্ঞেস করো। এতটুকু বলতেই পিছন থেকে কেউ বলে উঠল, তাই নাকি অধরা? রক্তিম ন্যায়দাদা তোমাকে এত ভয় পায় তা তো জানতাম না। আমি রূপসার একবার তাকিয়ে দেখি ও মুখ টিপে হাসছে। আমি ওর দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালাম। এটা দেখে রূপসা জোরেই হেসে উঠল। আমি নিজেকে সামলে পিছন ফিরে তাকালাম আর দেখলাম মিস্টার রক্তিম বুকে হাত গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে এক শান্তি শান্তি ভাব লাগছে, এতটা রিল্যাক্স তাকে আমি দেখিনি এর আগে। আমার দিকে তাকিয়ে এসে বললেন, অধরা, বলেন না আমি আপনাকে কতটা ভয় পাই? তার কথা শুনে আমি শুকনো ঢোক গিলে বললাম, আপনি মনে হয় ভুল শুনেছেন, কানের মেশিন কিনতে পারেন, আমার একটা পরিচিত দোকানদার আছে, সে আপনাকে ডিসকাউন্ট দিবে। আমি আপনাকে নিয়ে যাব নে। অধরার কথা শুনে রক্তিম হাই মেয়ে বলে কি আমি কি বুড়ো নাকি যে কানে কম শুনবো না? হ্যাঁ, বয়সটা একটু বেড়েছে, কিন্তু রক্তিম রায়দাদার চাম এখন পর্যন্ত আছে। এই মেয়েকে তো আর ছাড়ছি না। রক্তিম বলল, আপনি কি ইনডাইরেক্টলি আমাকে বুড়ো বলছেন? আমি আমতা আমতা করে বললাম, না তো, অনেক সময় কম বয়সে এই প্রবলেম হয়। মিস্টার রক্তিম বললেন, আপনারও এই কম বয়সে একটা রোগ হয়ে গেছে। তার কথা শুনে আমি ভ্রু কুঁচকে বললাম, কোন রোগ? মিস্টার রক্তিম বললেন, এই যে আপনি এক লাইন বেশি বুঝেন। আমি তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললাম, আর আপনি অতিরিক্ত কথা বলেন। মিস্টার রক্তিম কিছু বলতে যাবেন তার আগে রূপসা বলে উঠল, বাবা, দাদা এসেছে, তার গাড়ি আমাদের বাসায় ঢুকেছে। এতটুকু বলে রূপসা দৌড় লাগালো। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মিস্টার রক্তিম আমাকে বললেন, মামা এসেছে, আপনি নিচে আসুন। বলেই সে চলে গেল। আমিও নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। নিচে নেমে দেখি রূপসা তার দাদার কোলে বসে আছে। মিস্টার রক্তিম তার পাশে বসে কথা বলছে।
আমাকে দেখে রূপসা দৌড়ে এসে আমার হাত ধরে মিস্টার রক্তিমের মামার কাছে নিয়ে গেল। আমাকে দেখিয়ে দেখিয়ে বলল, দাদা, এই দেখো আমার ম্যাম আমার সাথেই থাকবে। আমার দিকে একবার তাকিয়ে রূপসার দাদা বললেন, আমার ইমতিয়াজ আহমেদ, তুমি আমাকে মামা বলেই ডাকতে পারো। আমি মুচকি হেসে বললাম, কেমন আছেন মামা? মামা বললেন, ভালো। রূপসা তোমার কথা অনেক বলেছে, আমি খুশি হয়েছি তুমি এখানে আছো বলে। আমি কিছু না বলে মুচকি হাসলাম। মিস্টার রক্তিম মামাকে বললেন, মামা, আপনি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন, আমি খাবার টেবিলে দিতে বলছি। আমি বললাম, আমি আসছি। বলেই রান্নাঘরে চলে আসলাম। সব খাবারগুলো ডাইনিংয়ে সুন্দর করে সাজিয়ে রূপসার রুমে চলে আসলাম। রূপসা তার হোমওয়ার্ক করতে ব্যস্ত, আমি তার পাশে বসে তার সাহায্য করতে লাগলাম। রাত 8টা, এখন আমার বাসায় যেতে হবে, বাবা নিতে আসবে আমাকে। আমি রূপসাকে বললাম, রূপসা, আমি কাল সকালে আসবো, তুমি কিন্তু গোডওয়েল হয়ে থাকবে। রূপসা বলল, ওকে ম্যাম। তখনই মোবাইল রিংটোন বেজে উঠল। আমি মোবাইল চেক করে দেখি বাবা ফোন করেছে, হয়তো এসে পড়েছে। আমি রূপসাকে বিদায় জানিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি বাবা আর মিস্টার রক্তিম কথা বলছে। আমাকে দেখে বাবা বলল, রক্তিম বাবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। মিস্টার রক্তিম আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। আমি ভেঙচি কেটে বললাম, বাবা চলো, মা ওয়েট করছে। বাবা বলল, হ্যাঁ চল। আর রক্তিম, তুমি কিন্তু রূপসাকে নিয়ে আমাদের বাসায় যাবে। মিস্টার রক্তিম বললেন, অবশ্যই, আপনি বলেছেন আর আমি যাব না এমন কি হয়? একদিন অবশ্যই যাব, আপনারা কিন্তু আসবেন। বলেই আমার দিকে তাকালেন। আমি মুখ অন্যদিকে করে ফেললাম। বাবা আর আমি বাসার জন্য রওনা দিলাম। রাস্তায় বাবা বলল, আইসক্রিম খাবি? নিয়ে নেই। আমি মুচকি হেসে মাথা নাড়ালাম। বাবা এখনো আমাকে সেই ছোট মেয়েটি মনে করেন, আর আমিও বাবার সামনে ছোট অধরা হয়ে যাই। আসলে বাবাদের কাছে মেয়েরা কখনো বড় হয় না, আর বাবা কখনো তার রাজকুমারীর হাত ছাড়ে না, যেমনটি আমার বাবা আমার হাত ছাড়েনি এত কিছুর পরও। তবুও বাবাকে কোনোদিন বলতে পারিনি যে, বাবা তোমাকে ভালোবাসি। সকালবেলা আমার ঘুম ভাঙে মোবাইলের রিংটোনের আওয়াজে। আমি ঘুম ঘুম চোখে বালিশের নিচ থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করেই কানে দিয়ে বলি, ভাই রে ভাই, ঘুমাইতে দিবেন না? আপনারা এত হিংসা করেন কেন আমার ঘুম নিয়া? এতটুকু বলে থেমে গেলাম। তখনই অপর পাশ থেকে বলে উঠল, আপনার ঘুমকে হিংসা করে আমার কোনো লাভ নেই। আমি জাস্ট এটা বলার জন্য ফোন দিয়েছি যে আপনার বোকার মতো কাজের জন্য রূপসার অনেক পেট ব্যথা করছে। মিস্টার রক্তিমের কথা শুনে আমি সাথে সাথে বসে পড়লাম। রূপসার কথা শুনে তো বুকটা মোচড় দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রূপসা এখন ঠিক আছে নাকি ব্যথাটা এখনো আছে? মিস্টার রক্তিম বললেন, এখন একটু কম। রাত 3টা থেকে পেট ব্যথা শুরু হয়েছে। রূপসা আপনাকে অনেকবার ফোন করতে বলেছে, রাত বলে আমি ফোন করিনি, কিন্তু এখনো কিছুতেই আপনাকে ছাড়া মেডিসিন নিবে না। আমি বললাম, আমি এখনই আসছি। মিস্টার রক্তিম বললেন, তার কোনো প্রয়োজন নেই, আপনি ওর সাথে কথা বললেই হবে, আর আপনার টাইম মতো আপনি চলে এসেন। আমি বললাম, ঠিক আছে। রূপসার ফোন নিয়ে বলতে শুরু করলো, ম্যাম, আমার পেট ব্যথা করছে। সেই রাত থেকে তুমি ফুচকা খেতে মানা করছিলে, তবুও খেয়েছি, তাই হয়তো এমন হয়েছে। আমি বললাম, না সোনা বাচ্চা, এমনভাবে বলে না, তুমি মেডিসিন নিয়ে নেও, আমি একটু পরেই চলে আসবো। রূপসা বলল, আচ্ছা। রূপসার সাথে কথা বলে আমি ফোন রেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে রুমের বাইরে চলে আসলাম। তারপর মায়ের সাথে রান্নার কাজে হাত লাগালাম। কিন্তু আমার মনটা রূপসার কাছেই রয়ে গেছে। না জানি মেয়েটা কি করছে। মা আমাকে অন্যমনস্ক দেখে বলল, কি হয়েছে? আমি বললাম, রূপসার পেটে ব্যথা। মা আতঙ্কিত হয়ে বলল, কি বলিস, এখন কেমন আছে? আমি বললাম, এখন একটু কম। মা বলল, টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। আমি বললাম,
মা কি বলছো? মেয়েটার পেটে ব্যথা না জানি কেমন করছে, আমি এখনই রওনা দিব। মা আমার কথা শুনে হালকা হেসে বলল, দেখেছিস মাতৃত্বের টান কতটা, যখন তোদের কিছু হয় তখন আমি কেমন করি। এখন তুই রূপসার জন্য ঠিক তেমনই করছিস। আমি মায়ের কথায় তার দিকে তাকালাম। মা আবার বলল, আমি অনেক খুশি মা তোর জন্য, কারণ সেই মনমরা অধরাকে দেখতে আমার একটুও ভালো লাগতো না। ওই ছোট পরিটার জন্য আমার পরিটা আবারও খিলখিল করে হাসতে শিখেছে। মায়ের কথা শুনে চোখ দুটো জলজল করে উঠল। মা আমার জন্য কতটা কষ্ট সহ্য করেছে, কোনো মা তার সন্তানকে এতটা কষ্টে দেখতে পারে না। তবুও মা শক্ত থেকেছে আমার জন্য। আমি মাকে বললাম, এখন থেকে নো কষ্ট রূপসাকে, আর তোমাদের নিয়ে হ্যাপি হ্যাপি থাকবো। মা আমার গালে হাত রেখে বলল, আল্লাহ যেন সব সুখ তোর আঁচলে দিয়ে দেয়। তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে পড়লাম রূপসার বাসায় যাওয়ার জন্য। আমার সাথে আর অরুণাও আছে। অরুণা রূপসাকে দেখে তার ভার্সিটি চলে যাবে। অরুণা আমাকে টেনশনে দেখে বলল, আপু তুমি টেনশন করো না, রূপসা ঠিক আছে। আমি বললাম, কি যে বলিস, এতটুকু মেয়েটার অবস্থা কি হয়েছে আল্লাহ জানে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম তাদের বাসায়। আমি এক প্রকার দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়লাম। আমার পিছন পিছন অরুণাও চলে আসলো। আমি হলরুমে ঢুকে দেখলাম মিস্টার রক্তিম আর তার মামা বসে কোনো অফিসিয়াল কাজ করছে। আমাকে দেখে মামা বললেন, অধরা, রূপসা এখন ঠিক আছে, তুমি গিয়ে দেখা করতে পারো। আমি রূপসার রুমে যেতে নিব, তখনই মিস্টার রক্তিম বললেন, অধরা, রূপসার ব্যাপারে কোনো উদাসীনতা আমি সহ্য করব না। আজ যা হয়েছে তা আর কোনোদিন যাতে না হয়। অরুণা আমার হাত শক্ত করে ধরে বলল, দেখেন ভাইয়া, আপু তো ইচ্ছা করে কিছু করেনি। মিস্টার রক্তিম বললেন, তোমার বোন ইচ্ছা করে কিছু করেনি আমি জানি। আমি জাজ তাকে আর একটু সচেতন হতে বলেছি। বলেই সে গটগট করে বাসার বাইরে চলে গেলেন। মামা আমাদের সামনে এসে বললেন, তোমরা রক্তিমের কথায় কষ্ট পেও না। আমি বললাম, না, উনি নিজের মেয়ের জন্য চিন্তিত। অরুণা ভিতরে চল, রূপসা অপেক্ষা করছে। আমি আর অরুণা রূপসার রুমে চলে গেলাম। রূপসা বিছানায় বসে বসে টিভি দেখছে। আমি রূপসাকে ডেকে উঠলাম, রূপসা, তুমি ঠিক আছো? রূপসা আমার দিকে তাকিয়ে মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, আমি ঠিক আছি। আমি ওর পাশে বসে পড়লাম। রূপসা আমার কোলে মাথা রেখে অরুণার দিকে তাকিয়ে বলল, ম্যাম, এই মেয়েটিকে? অরুণা হেসে বলল, আমি তোমার ম্যামের বোন। রূপসা বলল, তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? অরুণা হেসে বলল, তাই তো, তুমি আমায় কি বলে ডাকবে? রূপসা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আমি তোমাকে অরুণা আন্টি ডাকি। অরুণা বলল, ঠিক আছে। রূপসা অরুণার সাথে অনেকক্ষণ আড্ডা মারলো। আমি রূপসাকে এরই মাঝে খাবার খাইয়ে দিলাম। অরুণা চলে গেল তার ভার্সিটি। আমারও স্কুল যেতে হবে, কিন্তু রূপসাকে রেখে কিভাবে যাবো তাই ভাবছি। রূপসার চুলগুলো বেঁধে দিয়ে ভাবলাম আজ আর স্কুল যাব না। এটা ভেবে যেই না মোবাইল নিয়ে প্রিন্সিপালকে ফোন করতে যাব, তখনই মিস্টার রক্তিম রুমে ঢুকে বললেন, আপনি স্কুলে যান, আমি রূপসার সাথে আছি, আজ অফিস যাব না। আমি বললাম, কিন্তু রূপসা আমাকে ছাড়া থাকবে না। মিস্টার রক্তিম বললেন, রূপসাকে হ্যান্ডেল করতে পারবো। আমি আর কিছু না বলে ব্যাগটা কাঁধে নিয়ে রূপসাকে বাই বলে বের হয়ে পড়লাম স্কুলের জন্য। আমার সব কাজ শেষ করে বের হয়ে পড়লাম। স্কুল থেকে রিকশায় উঠতে যাব, তখনই আমাকে কেউ পিছন থেকে ডেকে উঠল, অধরা। আমি পিছন ঘুরে দেখি আহনাফের মা। তাকে দেখে একটু অবাক হলাম। তারপর নিজেকে সামলে বললাম, আপনি এখানে? আহনাফের মা বললেন, তোমার চেহারা দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি এসেছি এটা জানতে যে তুমি কি আবার বিয়ে করার প্ল্যানিং করছো নাকি। আমি তার প্রশ্ন শুনে হতবাক। আমি বললাম, কি সব বলছেন আপনি? আহনাফের মা বললেন, ন্যাকামি হচ্ছে, প্রতিদিন একটা ছেলের বাসায় আসা যাওয়া করছো, আমি কি বুঝি না এগুলি। আমি এবার রেগে গিয়ে বললাম, আপনার মুখে এসব শোভা পায় না, আপনি গুরুজন হয়ে এসব বলতে লজ্জা করছে না।
আহনাফের মা বললেন, এই মেয়ে এত কথা বুঝি না, আমার ছেলে তোমাকে বিয়ের সময় যে গহনা দিয়েছে তা আমার ফেরত দিয়ে দিবে, আমাকে ব্যাংক থেকে জানিয়েছে গহনাগুলো আহনাফ তোমাকে দিয়েছে। তার কথা শুনে ঘৃণাটা আরো বেড়ে গেল। একটা নেকলেস আর এক জোড়া কানের দুল নিতে চলে এসেছে সে। আমি কঠিন স্বরে বললাম, 10 লাখ টাকা নিয়েও আপনার পেট ভরে নিয়ে এখন এগুলো নিতে এসেছেন, ঠিক আছে আমি পাঠিয়ে দিব। তার সাথে কথা বলে লাভ নেই, সে লোভী মানুষ, তার থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আমি পিছন ফিরে আসতে নিব, সে আবার বলে উঠল, এবারও শুনেছি বড়লোক ধরেছ, তা কত টাকা দিয়েছে তোমায়? আমি পিছন ফিরে তাকালাম, আহনাফের মায়ের মুখে বাঁকা হাসি, আমি তার ছেলের হাসি দিয়ে বললাম, আপনি কি আদৌ আহনাফের আপন মা? কারণ আপনার আর তার ভিতরে অনেক পার্থক্য। আর কিছু না বলে রিকশায় উঠে বসলাম। পিছন ফিরে একবারও তাকাইনি, এই স্বার্থপর মানুষটি কখনো কারো হতে পারে না। রূপসাদের বাসা পৌঁছে আমি হলরুমে প্রবেশ করতেই দেখি বাবা আর মেয়ে খেলায় মশগুল। আমি পা টিপে টিপে রূপসার পিছনে দাঁড়িয়ে ওর চোখ দুটো ধরতেই রূপসা চটজলদি বলে উঠল, ম্যাম এসে পড়েছে। আমি ওর চোখ ছেড়ে দিয়ে বললাম, ওরে আমার পাকনি বুড়ি, চিনলি কি করে? রূপসা আমার গলা জড়িয়ে ধরে বলল, এভাবেই। আমি বললাম, আমার সোনা বাচ্চাটা কি খাবার খেয়েছে? রূপসা বললাম, তোমার সাথে খাবো। আমি বললাম, ওকে আমি হাত মুখ ধুয়ে আসি। মিস্টার রক্তিম বললেন, আমার একটু কায়দা আছে, তা ফিনিশ করে আসি। আমি রূপসাকে ছেড়ে রুমে চলে আসলাম, হাত মুখ ধুয়ে রূপসাকে খাবার খাওয়াতে শুরু করলাম। এরই মধ্যে মিস্টার রক্তিম চলে এসেছেন, হয়তো শাওয়ার নিয়ে এসেছে, তাই তার চুল ভেজা। আমি তার দিকে এক পলক তাকিয়ে আবার রূপসার দিকে খেয়াল করলাম। রূপসা তার বাবার দিকে তাকিয়ে বলল, পাপা তুমি চুল কেন মুছনি? মিস্টার রক্তিম একবার আমার দিকে তাকিয়ে তারপর রূপসাকে বললেন, অনেক ক্ষুধা লেগেছে, তাই চুল না মুছেই চলে এসেছি। সরি পরি। রূপসা বলল, দাঁড়াও আমি আসছি। বলেই রূপসা চেয়ার থেকে নেমে রুমে চলে গেল। আমি মিস্টার রক্তিমের দিকে তাকালাম, সেই ইশারায় জানতে চাইল রূপসা কি করতে যাচ্ছে। আমিও ইশারা করে বললাম, জানি না। একটু পর রূপসা হাজির হয়, হাতে টাওয়াল নিয়ে। নিজ হাতে রূপসা তার বাবার চুল মুছে দিল। আমি মুচকি হাসলাম বাবার জন্য মেয়ের ভালোবাসা দেখে। দুপুরের খাবারের পর সব গুছিয়ে আমি রূপসাকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর রুম থেকে বের হয়ে নিচে নামতে যাব, তখন দেখি মিস্টার রক্তিম তার রুমের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। আমি ধীর পায়ে তার রুমে ঢুকে তার বারান্দায় গিয়ে তার পিছে দাঁড়িয়ে পড়লাম আর বললাম, রূপসা কি জানে তার পাপা সিগারেট ফুঁকছে? আমার কথা শুনে মিস্টার রক্তিম পিছনে না ফিরেই উত্তর দেয়, নিজের একাকিত্বটাকে ভুলতে এই ধোয়ার সাহায্য নিয়ে থাকি। এখন তো রূপসাও আপনার সাথে ব্যস্ত। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম, তার পাশে দাঁড়িয়ে রেলিংগুলো ধরে বললাম, তাহলে কি আমিও সিগারেটের ধোঁয়া ফুঁকবো? মিস্টার রক্তিম আমার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকালেন। আমি বললাম, আমিও তো একা, আমার জীবনে একজন মানুষের অভাব রয়েছে, তাহলে কি আমিও শুরু করে দিব? মিস্টার রক্তিম আমার কথা শুনে হালকা হেসে সিগারেটটা ফেলে দিয়ে বললেন, না, আপনি সিগারেট খেতে যেয়ে আবার ঘরে আগুন লাগিয়ে ফেললাম, আপনার কাজ কোনোটাই পারফেক্ট হয় না। আমি বললাম, কি আমার কাজ পারফেক্ট হয় না? মিস্টার রক্তিম একটু ভেবে বললেন, ফুচকা খেতে পারেন পুরো পারফেক্ট ভাবে। তার কথা শুনে আমি লজ্জা পেলাম। মিস্টার রক্তিম বললেন, অধরা, আমি আহনাফের ব্যাপারে সবটাই জানি। জানেন তো, যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তবতা। আমি বললাম, তা তো ঠিক বলেছেন, আর জানেন এই দুনিয়ায় সবারই একজন ভালোবাসার মানুষ থাকে, পার্থক্য শুধু এতটুকু, কেউ কেউ তার ভালোবাসাকে কাছে পেয়ে আগলে রাখে, আর কেউ কেউ সেই ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলে। মিস্টার রক্তিম বললেন, রাহির সাথে বিয়ে হওয়ার পর আমার জীবনটাই অনেক সুন্দর হয়ে গিয়েছিল। তারপর রূপসা আসাতে তো সেই সুন্দর জীবন আরো সুন্দর হয়ে গিয়েছিল। কিন্তু সেই সুখ আমার কাছে ধরে রাখতে পারলাম না, চলে গেল রাহি আমাকে ছেড়ে।
এই কথাগুলো বলতে রক্তিমের চোখ পানিতে টলমল করছে, সে অন্যদিকে তাকিয়ে আছে। অধরা তো চোখের পানি ফেলছে। তখনই রক্তিম চোখ মুছে বলল, অধরা, আপনি তো খাবার খাননি, প্লিজ খেয়ে নিন। বলেই এক প্রকার লুকিয়ে সেখান থেকে চলে যান। অধরা এখনো সেই দূর আকাশের দিকে তাকিয়ে ভাবছে, ভালোবাসার মানুষগুলো কেন হাত ছেড়ে সেই অজানা পথে চলে যায়? এই প্রশ্নের জবাবটা কি আদৌ কেউ দিতে পারবে? আমি আর রূপসা মিলে একসাথে আমার বাসায় যাচ্ছি। বাবা যখন আমাকে নিতে আসলো তখন রূপসা মিস্টার রক্তিমকে বলল সে আজ রাত আমার বাসায় থাকবে। বাবা শুনে তো মহা খুশি। বাবা রূপসাকে কোলে তুলে বলল, রূপসা অবশ্যই আমাদের সাথে। মিস্টার রক্তিম প্রথমে আমতা আমতা করলেও মামা আর বাবার কথা মেনে নিল। আমি রূপসার প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিলাম। তারপর রওনা হলাম বাসার উদ্দেশ্যে। বাবা আর রূপসা সারা রাস্তা বকবক করে যাচ্ছে। আমি চুপচাপ বসে শুধু তাদের কাণ্ডকারখানা দেখছি আর মুচকি মুচকি হাসছি। বাবা ও রূপসার সাথে মিলে ছোট বাচ্চা হয়ে গেছে। বাসার কাছাকাছি পৌঁছে বাবা রিকশা থামাতে বলল। আমি বাবাকে বললাম, কি হয়েছে? বাবা বলল, আরে রূপসার জন্য কিছু গিফটস নেওয়া উচিত, প্রথমবার আমার বাসায় যাচ্ছে। রূপসা খুশি হয়ে বলল, আমার জন্য গিফটস কিনতে যাচ্ছ, আমাকে নিয়ে চলো। বাবা হেসে বলল, অবশ্যই। আমিও তাদের সাথে নেমে পড়লাম। তারপর সামনে থাকা দোকানে চলে গেলাম, সেখানে অনেক খেলনা রয়েছে। রূপসা দুটো পুতুল নিল। বাবা তো অনেক খুশি। রূপসার পছন্দ দেখে আমরা তিনজন হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হলাম। বাসায় পৌঁছে কলিং বেল টিপতেই মা দরজা খুলে রূপসাকে দেখে খুশি হয়ে রূপসাকে কোলে তুলে নিয়ে বলল, অধরা, রূপসা তো একদম পুতুলের মতো। আমি বললাম, একদম ঠিক বলেছ মা। রূপসা বলল, এই দেখো আমার হাতে দুটো পুতুল। মা বলল, তাই তো, পুতুলটিও একদম তোমার মতো। রূপসা বলল, সত্যি? মা বলল, সত্যি। আমাদের কথা আওয়াজ শুনে অরুণা তার রুম থেকে বেরিয়ে আমাদের দিকে চলে আসলে। রূপসাকে দেখে সেও অনেক খুশি হলো। রূপসার সাথে সবাই মশগুল। আমি রুমে গিয়ে ফোন হাতে নিতেই দেখি মিস্টার রক্তিমের 22টা মিস কল। আমি ফোন ব্যাক করতেই সঙ্গে সঙ্গে সে রিসিভ করে ধমক দিয়ে বললেন, এই আপনি মোবাইল কোথায় রাখেন? সেই কখন থেকে ফোন দিচ্ছি। আমি বললাম, ব্যাগের ভিতরে ছিল, শুনতে পাইনি। মিস্টার রক্তিম গম্ভীর কণ্ঠে বললেন, রূপসাকে মোবাইলটা দিন, ওর সাথে কথা বলবো। আমি বললাম, ও তো ব্যস্ত, সবার সাথে কথা বলছে। মিস্টার রক্তিম ভাব নিয়ে বললেন, রূপাকে গিয়ে বলুন তার পাপা ফোন দিয়েছে, মোবাইলে ঝাঁপিয়ে পড়বে। আমি তার কথা শুনে মুখ বাঁকিয়ে বললাম, দিচ্ছি। তারপর আমি হলরুমে চলে আসলাম। সেখানে গিয়ে দেখি বাবা আর অরুণা রূপসার সাথে খুনসুটি করতে ব্যস্ত। আমি রূপসার দিকে ফোন এগিয়ে দিয়ে বললাম, তোমার পাপা ফোন করেছে। রূপসা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি এখন কথা বলবো না, পরে বলবো। রূপসার জবাব শুনে আমার হাসি পেয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে ফোন কানে নিয়ে বললাম, রূপসা এখন কথা বলবে না। মিস্টার রক্তিম রাগী গলায় বললেন, শুনেছি, আর বলতে হবে না। বলেই খট করে ফোন রেখে দিল। আমি রুমে চলে আসলাম আর মিস্টার রক্তিমের অবস্থা বুঝে হো হো করে হেসে উঠলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। রক্তিম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। রূপসার কথা তার ভীষণ মনে পড়ছে। রাতে বারবার সে রূপসার রুমে যায়। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অফিসের সব ক্লান্তি সে এক নিমিষে ভুলে যায়। কিন্তু আজ রূপসা নেই, তাই তার অনেক খারাপ লাগছে। সে বিছানা থেকে উঠে বসে পড়ল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টা। নিশ্চয় অধরা রূপসাকে নিয়ে ঘুমিয়ে আছে। অধরার প্রতি সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। তার মেয়েকে এতটা আপন করে নিয়েছে যে মেয়েটা তার মায়ের অভাব ভুলে গেছে। রক্তিম উঠে বারান্দায় চলে গেল। সেই দূর অজানা আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, অধরা কি সারা জীবন আমার মেয়েটাকে আগলে রাখতে পারবে? তারও তো জীবন আছে। সেও একসময় চাইবে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে। তখন কি রূপসা আমার মতো একা হয়ে যাবে? না, রূপসা একা হবে কেন?
আমি তো আছি আর মামাও আছে, কিন্তু অধরা রূপসার জীবনে একটা বিশেষ অংশ হয়ে আছে। এসব ভেবে রক্তিম একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর ভাবল, সময় হলে সব বুঝবো নি, এখন রূপসা হ্যাপি এটাই অনেক। হঠাৎ তার কফির তৃষ্ণা জাগলো, সে বারান্দা থেকে রুমে এসে দরজা খুলে রান্নাঘরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। রান্নাঘরে পৌঁছে সে কফি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল, তখনই কারো গোঙানির আওয়াজ আসলো। রক্তিম ভয় পেয়ে গেল, সে ধীর পায়ে রান্নাঘর থেকে বের হয়ে আওয়াজটার সন্ধান করতে লাগলো। সে খেয়াল করলো গোঙানির আওয়াজটা তার মামার রুম থেকে আসছে। সে দেরি না করে দৌড়ে চলে গেল তার রুমের সামনে, দরজা খোলা থাকায় সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেখলো তার মামা নিচে পড়ে আছে। মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। রক্তিম আর দেরি না করে তড়িৎ গতিতে তার মামার মাথার কাছে বসে পড়লো, তারপর পালস চেক করলো। সে বুঝতে পারলো অবস্থা বেগতিক। রক্তিম তাড়াতাড়ি তার মামাকে নিয়ে নিচে নেমে পড়লো, তারপর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। সে গাড়ি ড্রাইভ করছে আর পিছন ফিরে তার মামাকে দেখছে। রক্তিম শুধু ভাবছে তার মামা ছাড়া এই দুনিয়ার তার আর কেউ নেই যে তাকে আগলে রাখবে। মামার কিছু হয়ে গেলে কে রক্তিমের রাগকে কন্ট্রোল করবে? রক্তিমের বুক বারবার কেঁপে উঠছে। ইতিমধ্যে তারা হাসপাতালে পৌঁছালো। রক্তিম তার মামাকে হাসপাতালে অ্যাডমিট করে দিল। ডাক্তার এসে তার মামাকে চেক করে বলল, তার কিছু টেস্ট করাতে হবে, আপনি এই মেডিসিনগুলো নিয়ে আসেন। রক্তিম কাঁপা কাঁপা হাতে মেডিসিনের লিস্ট নিয়ে নিল, তারপর ছুটল ফার্মেসিতে। কিছুক্ষণ পর সে ফিরে আসলো, সবগুলো মেডিসিন নার্সের হাতে দিয়ে দিল আর জিজ্ঞেস করলো, আমার মামা কেমন আছেন? নার্স বলল, দেখুন তাকে চেক করা হচ্ছে, আপনি এখানেই অপেক্ষা করুন। নার্স এতটুকু বলে চলে গেল। রক্তিম চেয়ারে বসে পড়লো, তার মাথা কাজ করছে না। সে চুপচাপ একটানে সামনের দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে ছন্নছাড়া লাগছে, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না। একটু পর ডক্টর বের হয়ে আসলো। রক্তিম ডক্টরকে দেখে বলল, মামা ঠিক আছে? ডক্টর বললেন, দেখেন মিস্টার রায়জাদা, আপনার মামার অবস্থা এখন ভালোই আছে, তার প্রেশার একদম নিচে নেমে গিয়েছিল আর সে হয়তো কোনো টেনশনে আছে, যা এই বয়সে করা উচিত না, তাই একটু খেয়াল রাখবেন। এতটুকু বলে ডক্টর চলে গেল। রক্তিম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার মামার সাথে দেখা করতে চলে গেল। ফজরের আজান কানে আসতেই আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে পাশ ফিরে দেখি রূপসা আমার বুকের সাথে লেগে ঘুমিয়ে আছে। আমি ওর কপালে চুমু দিয়ে ওকে সুন্দর করে শুইয়ে দিলাম, তারপর নিজের চুলগুলো হাত খোপা করে নেমে পড়লাম বিছানা থেকে। ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পর নামাজ শেষ করে জায়নামাজ উঠিয়ে ভাঁজ করে কারবারে রাখতে যাব, তখনই বাবা আমার রুমের দরজায় টোকা দিয়ে বলল, অধরা, দরজা খোলতো মা। আমি দরজা খুলে দিলাম। বাবা ভিতরে ঢুকে একবার রূপসার দিকে তাকিয়ে আমাকে বলল, অধরা, রক্তিম এসেছে। বাবার কথা শুনে আমি ভ্রু কুঁচকে বললাম, এত সকালে? বাবা বলল, এখানে কথা না বলি, রূপসা ঘুমিয়ে আছে। আমি বললাম, আচ্ছা আমি আসছি। বাবা চলে যেতে আমি রূপসার কাঁথাটা ঠিক করে দিলাম, তারপর রুম থেকে বের হয়ে আসলাম। সোফার রুমে গিয়ে দেখি মিস্টার রক্তিম বসে আছে। সে আমাকে দেখে বললেন, অধরা, রূপসাকে কিছুদিন আপনার কাছে রাখতে পারবেন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আপনি কি কোথাও যাচ্ছেন? মিস্টার রক্তিম বললেন, মামার শরীরের অবস্থাটা বেশ ভালো না, সে হাসপাতালে অ্যাডমিট, তাই আমি ব্যস্ত হয়ে পড়েছি, তাই আপনি রূপসাকে নিজের কাছে রেখে দিন। মামার অবস্থা শুনে আমি আর বাবা দুজনই ভয় পেয়ে গেলাম। বাবা বলল, এখন কি অবস্থা বেশি খারাপ? মিস্টার রক্তিম বললেন, ভালো, কিন্তু ডক্টর বলেছে ফুল টাইম রেস্ট করতে। আমি বললাম, আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। মিস্টার রক্তিম বললেন, তার কোনো প্রয়োজন নেই, বাসায় কি করে নিব? আমি কিছু বলবো তার আগে মা সেখানে এসে হাজির হলো। মা বলল, আমার বাসা থেকে কেউ না খেয়ে চলে যাবে সেটা আমার একদম পছন্দ না, আর তুমি বাসায় যাবে না, বরং এখন হাসপাতাল যাবে, তাই না? মায়ের কথা শুনে মিস্টার রক্তিম বললেন, জি। মা বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি।
মিস্টার রক্তিম আর কোনো কথা বললেন না, বাবা তাকে রুমে নিয়ে গেলেন, আমি মায়ের কাছে চলে আসলাম। মা আর আমি নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রাখলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:45 বাজে। আমি রুমে চলে গেলাম, সেখানে গিয়ে দেখি রূপসা বসে বসে চক্ষু চলাচ্ছে। আমি ওর পাশে বসে বললাম, ঘুম হয়েছে? রূপসা আমার কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, পাপার কথা মনে পড়ছে। আমি মুচকি হেসে ওকে বললাম, তোমার পাপা এখানেই আছে। রূপসা বলল, পাপা এসেছে? আমি বললাম, হ্যাঁ। তুমি ফ্রেশ হয়ে নিও, তারপর পাপার সাথে দেখা করে নিও। রূপসা তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল, আমি বিছানা গুছাতে শুরু করলাম। রক্তিম ফ্রেশ হয়ে রূপসাকে খুঁজতে লাগলো, রান্নাঘরে এসে দেখলো অধরা কাজ করছে। সে ধীর পায়ে সেখানে গিয়ে দাঁড়ালো, অধরা তাকে দেখে বলল, মিস্টার রক্তিম, কিছু লাগবে? রক্তিম বলল, রূপসা কি ঘুম থেকে উঠেছে? অধরা বলল, জি। ফ্রেশ হতে গিয়েছে। রক্তিম বলল, রূপসার খেয়াল রাখবেন, ওকে বাহিরের কোনো কিছু খেতে দিবেন না। অধরা বলল, খেয়াল রাখবো। আর শুনুন মা, আপনাকে বাসায় এসে খাবার খেয়ে যেতে বলেছে, যদি আপনার কাজ বেশি থাকে তাহলে অফিসে পাঠিয়ে দিবে। রক্তিম বলল, আমার জন্য কিছু করতে হবে না, বাসায় সার্ভেন্টরা আছে, তারা করে নিতে পারবে। অধরা বলল, আমি জানি না, এসব মা জানে। রক্তিম হেসে বলল, তাহলে তো আর কিছু বললেও চলবে না। তখনই পিছন থেকে রূপসা বলে ওঠে, পাপা। রক্তিম পিছন ফিরে মেয়েকে দেখে জড়িয়ে ধরল। একটু পর সবাই একসাথে নাস্তা করতে বসলো। নাস্তার টেবিলে সবাই কথা বলছে, হঠাৎ রক্তিমের ফোন বেজে উঠল। রক্তিম ফোন রিসিভ করে জানতে পারলো অফিসে অনেক জরুরি মিটিং পড়ে গেছে। রক্তিম জানালো সে আসছে। রক্তিম নাস্তা করেই ছুটলো অফিসে। এদিকে রূপসাকে নিয়ে স্কুলে রওনা দিল অধরা। রক্তিম তার মামার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ তার এখন ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। রক্তিমের নীরবতা দেখে তার মামা আবার বলে উঠল, আমি কিছু বলেছি রক্তিম, তুমি কি শুনতে পাওনি? রক্তিম তো বল চুপ। রক্তিমের মামা এইবার রেগে গিয়ে বললেন, তোমার জন্য আমার এত টেনশন রক্তিম, কেন তুমি বুঝতে চাইছো না আমার কথা? রক্তিম এবার মাথা তুলে তার মামার দিকে তাকিয়ে বলল, মামা, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি রূপসাকে নিয়ে ভালো আছি। রক্তিমের কথা শুনে তার মামা আরো খেপে গেল। বিছানা থেকে উঠে এসে দ্রুত পায়ে কারবারের দিকে চলে গেলেন, তার ল্যাগেজ বের করে তাতে কাপড় ভরা শুরু করলেন। রক্তিম হতবাক হয়ে তার মামার কার্যকলাপ খেয়াল করছে। রক্তিম বুঝতে পারছে না তার মামা এমন জেদ কেন করছে, কেন সে আবার রক্তিমকে বিয়ে করতে বলছে। রক্তিমের মামা তার ল্যাগেজ গুছিয়ে রক্তিমের সামনে দাঁড়িয়ে বললেন, আমি চলে যাচ্ছি। তোর বাসা থেকে তোর যেভাবে ইচ্ছা সেভাবে জীবন পরিচালনা কর, কিন্তু আমি তোর একাকিত্ব আর সহ্য করতে পারছি না। বলেই সে বাহিরে চলে গেল। রক্তিম তার পিছে পিছে নিচে নেমে আসলো। কিছুক্ষণ আগে রক্তিম তার মামাকে নিয়ে বাসায় চলে আসে। ডক্টররা তাকে রেস্টে থাকতে বলেছি। রক্তিম তার মামাকে বিছানায় শুয়ে দিয়ে যেই না চলে আসতে নিবে, তখনই সে বলে উঠলেন রক্তিমের বিয়ের কথা। রক্তিম নিচে এসে তার মামাকে বলল, মামা, আপনি বোঝার চেষ্টা করুন, আমি যদি বিয়ে করে ফেলি তাহলে কি রূপসা মায়ের আদর পাবে? উল্টো রূপসার জীবন আরো কষ্টকর হয়ে উঠবে। রক্তিমের মামা সোফায় বসে পড়লেন। রক্তিম তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মামা, কিছু কিছু মানুষের জীবনে একাকিত্ব লেখা থাকে, আপনি প্লিজ নিজের শরীরের খেয়াল রাখেন। এতটুকু বলে রক্তিম দাঁড়িয়ে পড়ল। তখনই তার মামা বলে উঠলেন, রূপসার মা হওয়ার জন্য একজন যজ্ঞসে হচ্ছে অধরা। অধরা নামটা শুনে রক্তিমের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। রক্তিম তার মামার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। রক্তিমের মামা বললেন, দেখ, অধরা একজন মেয়ে হিসেবে উত্তম, আর রূপসার মা হিসেবে সে সেরা। আমি আর কিছু শুনতে চাই না। তুই ভেবে চিন্তে আমাকে তোর সিদ্ধান্ত জানিয়ে দিস। সে নিজের কথা শেষ করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ল। রক্তিম সেখানেই দাঁড়িয়ে রইল। সে ভাবছে তার জীবনের গতিবিধি কোথায় গিয়ে দাঁড়াবে।
এখানে অধরার দিন কাটছে ছোট্ট রূপসাকে নিয়ে, পুরো বাড়ি মাতিয়ে রাখছে এই ছোট্ট পরিটি। অধরা রূপসাকে কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছে। রূপসার দুষ্টুমি এতে আরো বেড়ে গেল, তাই অধরা তার চোখ দুটো বড় করে তাকে ভয় দেখাতে লাগলো, কিন্তু রূপসা এতে হো হো করে হেসে উঠল। অধরা মুগ্ধ নয়নে রূপসার সেই টোল পড়া হাসির মুখটা দেখতে ব্যস্ত। মেয়েটার যে এত সুন্দর রূপ নিয়ে এসেছে যে তাকে শুধু আদর করতে মন চায়। অধরা রূপসার গালে চুমু দিয়ে বলল, রূপসা আমার লক্ষ্মী সোনা, খেয়ে নেও। রূপসা বলল, পেট ফুল। অধরা ফিক করে হেসে দিল, প্লেটটা সাইডে রেখে রূপসাকে পানি খাইয়ে দিল, তারপর বলল, যাও বিছানায় এতে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি কোনো কথা শুনতে চাই না। রূপসা বাধ্য মেয়ের মতো গুটি গুটি পায়ে বিছানায় উঠে শুয়ে পড়লো। অধরা হাত ধুয়ে রূপসার মাথার কাছে বসে চুলে বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ পর রূপসা ঘুমিয়ে যাওয়াতে অধরা উঠে তার মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই মোবাইল বেজে উঠল। অধরা দ্রুত পায়ে মোবাইল হাতে নিয়ে বারান্দায় চলে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখলো রক্তিম ফোন করেছে। অধরার ভ্রুযুগল কুঁচকে এলো, পরক্ষণেই কপালে চিন্তার ভার দেখা গেল। মামা ঠিক আছে তো? এটা ভেবে অধরা আর অপেক্ষা না করে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে রক্তিম বলে উঠল, অধরা, আপনার সাথে জরুরি কথা আছে, আপনি আমার সাথে বিকেলে দেখা করতে পারবেন? যুবকের এমন গম্ভীরের নিষ্প্রাণ কথা শুনে অধরা আর না শব্দটা ব্যবহার করল না। সে শুধু এতটুকু বলল, হ্যাঁ। রূপসাকে কি সঙ্গে করে নিয়ে আসবো? রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রূপসার সামনে কথা না বলাটাই উত্তম মনে করছি। আপনি একা চলে আসেন, আমি আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। অধরা হুম বলে ফোন কেটে দেয়। আজ রক্তিমের গলা তার কাছে পরিচিত মনে হলো না। যে ব্যক্তি সর্বদা এত কাঠিন্য নিয়ে কথা বলে, সে আজ এভাবে কথা বলছে কেন? তাহলে কি বিরাট কোনো ঝামেলা হয়ে গেছে? অধরা আকাশ পাতাল ভাবতে শুরু করেছে। অধরার মনে একটা ভয়, রূপসাকে সে মনে হয় হারিয়ে ফেলবে। আসলে মানুষগুলো এমনই হয়, অতি দুঃখের পর যখন তারা এক চিলতে সুখ খুঁজে পায় তখন সেটা হারিয়ে যাবে ভেবে ভয় পেয়ে যায়। কারণ সেই মানুষটি ভালোবাসার কাঙ্গাল হয়, তাকে কেউ একটু ভালোবাসুক এইটি ভেবে সারাদিন কাটিয়ে দেয়। অধরা সেই অসীম আকাশের দিকে তাকিয়ে নিজের চোখের অশ্রু ফেলছে। আনাফের স্মৃতিগুলো তার মনে বিচরণ করছে। যখনই সে বিপদে পড়েছে সবসময় আনাফের নামটা তার আগে মনে পড়েছে। আনাফ যদি থাকতো তাহলে হয়তো মুচকি হেসে বলতো, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক মেয়ে নিজ জীবনে এমন একজন ব্যক্তি চায়, কিন্তু অধরা সে তো এতটা অভাগী যে সে আনাফের মতো একজন জীবন সঙ্গী পেয়ে হারিয়ে ফেলল। অধরার এখন একটা কথাই মনে পড়ছে, এতটা দুঃখ যদি দেওয়ারই ছিল তাহলে ক্ষণিকের সুখ হয়ে কেন ধরা দিয়েছিলে আমার বানে? আর কিছু ভাবতে পারল না। অধরা হুহু করে কেঁদে উঠল, বারান্দার রেলিংয়ে মাথা ঠেকিয়ে। নিজের সমস্ত দুঃখ চোখের পানি দিয়ে বিলিয়ে দিল। অধরা তৈরি হয়ে বাসা থেকে বের হবে। রূপসা তার গলা জড়িয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবে। অধরা কিছু না বলে তার প্রাণ পাখিকে মন ভরে দেখে নিল। রূপসার গালে অনেকগুলি চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবো, তুমি অরুণা আন্টি এর নানুর সাথে ভালো মতো থেকো। অবুঝ রূপসা অধরাকে জড়িয়ে ধরল। অধরা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অধরার মন চাইছে রূপসাকে নিজের বুকে লুকিয়ে রাখতে, কিন্তু সেই সামর্থ্য যে তার নেই। সেটা ভাবতেই বুকটা হুহু করে উঠে। রূপসাকে অরুণার কাছে দিয়ে সে দরজা দিয়ে বের হয়ে গেল। যদি একবার পিছন ফিরে তাকাতো তাহলে অধরা দেখতে পারত তার প্রাণ পাখি তার দিকে তাকিয়ে আছে, তার আদর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। অধরার মুখোমুখি বসে আছে। রক্তিম তাকে দেখতে বিধ্বস্ত লাগছে, তবুও অধরা কিছু জিজ্ঞেস করছে না। না রক্তিম কোনো কথা বলছে। গত 15 মিনিট ধরে নীরবতা পালনা করছে তারা। দুজনই একটা জোরতায় ভুগছে, কিভাবে কথা শুরু করবে তা বুঝতে পারছে না। আশেপাশের মানুষজন নিজ নিজ কাজে ব্যস্ত। অধরার চারপাশ চোখ বুলিয়ে দেখলো রেস্টুরেন্টটায় অনেক আভিজাত্যপূর্ণ জিনিস দিয়ে সাজানো। এখানে তার কখনো আসা হয়নি, আর তার জন্য এখানে আসাটা সম্ভব না, কারণ মধ্যবিত্ত পরিবারের জন্য এখানে এসে একবেলা খাওয়ার মতো রেস্টুরেন্টটা নয়। হঠাৎ করেই সে রক্তিমের গলার আওয়াজ পেল। রক্তিম তাকে বলছে, অধরা, আপনার সাথে অনেক জরুরি কথা আছে।
অধরা নয়ন যুগল রক্তিমের উপরে পড়ল। রক্তিম তাতে আরো বেশি নার্ভাস হয়ে গেল, কিন্তু নিজেকে সামলে সে বলল, রূপসার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রক্তিমের এতটুকু কথা হয়তো অধরার জন্য তীরের মতো ছিল। এর মানে সে যেটা ভেবেছে তাই হতে চলছে। রূপসা তার থেকে অনেক দূরে চলে যাবে। এতটুকু ভাবতেই অধরার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। রক্তিম ভড়কে গেল। যুবতীর চোখের পানি দেখে সাথে সাথে সে উত্তেজিত হয়ে বলল, অধরা, আপনি কান্না করছেন কেন? আমি কি কোনো খারাপ কথা বলে ফেলেছি? অধরা তবুও কিছু বলল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রক্তিমের দিকে। রক্তিম এতে অস্তিত্বতে পড়ে গেল। সে তো ভুল কিছু বলেনি, তাহলে অধরা কেন কাঁদছে? রক্তিমের ভাবনার মধ্যেই অধরা বলে উঠল, তাহলে কি রূপসা আর আমার কাছে থাকবে না? যুবতীর কথায় যুবক বেকুব বনে গেল। সে তো এমন কিছুই বলতে চায়নি, উল্টো সে তো আর ভাবল না। রক্তিম সে চেয়ার টেনে অধরার পাশে বসে পড়ল। সামনে থাকা টিস্যুটা অধরার হাতে দিয়ে দিল। অধরা এখনো চোখের পানি ফেলছে। রক্তিমের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে ফেলল। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এমন কিছুই বলতে আসিনি। বরং রক্তিমকে পুরো কথা শেষ করতে না দিয়েই বাঘিনীর মতো করে অধরা বলে উঠল, সপ্তাহে একদিন আমি রূপসার সাথে দেখা করব। এতে কেউ আমায় বাধা দিলে আমি তার মার্ডার করতে পিছপা হব না। শেষের কথাটা অনেকটাই জোর গলায় বলে ফেলেছে অধরা। অধরার অবস্থা দেখে রক্তিম মুচকি হেসে বললেন, যদি বলি সারা জীবনের জন্য রূপসাকে নিজের কাছে পাবেন, তাহলে কি করবেন? হতবাক হয়ে তাকিয়ে আছে অধরা রক্তিমের দিকে। মানুষটির কথার মানে সে বুঝল না, তাই চোখের পানি মুছে স্পষ্ট গলায় জিজ্ঞেস করল, আমি আপনার কথা বুঝতে পারলাম না। বিরল হাসি দিয়ে রক্তিম বলে উঠল, বিয়ে করবেন আমায় অধরা? যুবকের কথায় অধরার সারা শরীর যেন অবশ হয়ে আসলো। সে কি ঠিক শুনছে, নাকি রক্তিম ভুল কিছু বলছে তাই সে বুঝতে পারছে না। অধরার অবাক চেহারা দেখে রক্তিম আবার বলল, দেখেন, রূপসার জন্য আপনি পারফেক্ট মা। আর আমি এমন বলবো না বিয়েটা শুধু আমি রূপসার জন্য করছি। সময়ের সাথে সাথে হয়তো আমাদের দূরত্বটাও ঘুচে যাবে। আমি জানি আপনি আনাফের জায়গা কাউকে দিতে পারবেন না, না আমি রাহির জায়গা কাউকে দিতে পারবো, কিন্তু এর মানে তো এই নয় যে কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়া যাবে না। এখন বাকিটা আপনার উপর নির্ভর করে। আমি কোনো জোর সৃষ্টি করব না, কিন্তু একদিন এই সমাজও প্রশ্ন করবে রূপসার সাথে আপনার সম্পর্ক কি। তখন আপনি কি জবাব দিবেন? আমি সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আর মামারও এই ইচ্ছে। বাকিটা আপনার আর আপনার পরিবারের ইচ্ছা। রক্তিম তার সম্পূর্ণ কথা শেষ করে একটা বড় নিঃশ্বাস ছাড়ল, যেন সে অনেক বড় একটা যুদ্ধ জয় করে ফেলল। অধরা চুপচাপ রক্তিমের সম্পূর্ণ কথা শুনলো। এখন সে ঠান্ডা মাথায় কাজ করবে। অধরা চায় না রূপসাকে হারাতে, আবার আহনাফকে ভুলে অন্য কাউকে জীবনসঙ্গী করে নিতে। অধরার মাথা ঘুরছে। তার এখন বাসায় যেতে হবে, শান্ত পরিবেশ দরকার এখন। অধরা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল আর রক্তিমকে বলল, মিস্টার রক্তিম, এখন আমি আসি। সিদ্ধান্তটা পরে জানিয়ে দিচ্ছি। বলেই হনহন করে বাহিরে চলে আসলো। রক্তিম কিছুক্ষণ বসে থেকে নিজেও বাহিরে চলে আসলো। অধরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার মনে যে ঝড় বয়ে যাচ্ছে তা তার বাহির দেখেই বোঝা যাচ্ছে। শীতল বাতাস বইছে, মাঝে আকাশে বিজলিও চমকাচ্ছে। হয়তো বৃষ্টি হবে। অন্য কোনো দিন হলে হয়তো অধরা তাড়াহুড়া করে বাসায় পৌঁছে যেত, কিন্তু আজ এই বৃষ্টিতে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে মন চাইছে। চিৎকার করে কাঁদতে মন চাইছে। কিছুক্ষণ পর আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টির অধরার শরীরে পড়ল। সে একমনে হেঁটে যাচ্ছে। রাস্তাটা বড্ড অচেনা লাগছে আজ। অধরা হেঁটে যাচ্ছে তার নতুন পথের দিকে। হয়তো এই পথে তার জীবনে একটু সুখ নিয়ে আসবে। কাকভেজা হয়ে বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে অধরা। বোরকা ভিজে চুপচুপ করছে, কিন্তু সেদিকে যুবতীর কোনো ধ্যান নেই। তার ভাবনা হচ্ছে আগামীর জন্য, তার পরিবারের জন্য সবাই কি সবটা মেনে নিবে। অধরার মনের গহীনে অনেক প্রশ্ন চলছে, কিন্তু সেই প্রশ্নগুলোর ঊর্ধ্বে হচ্ছে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেই সিদ্ধান্ত সে কোনো ক্রমেই বদল করবে না। অধরা দরজায় করাঘাত করলো। 2-3 বার করাঘাত করার পরই দরজা খুলে দিল তার মা।
অধরা বিষণ্ণ চোখে তার মায়ের দিকে তাকালো, এতে তার মায়ের বুকটা ধক করে উঠলো। মেয়েটা তো এভাবে বের হয়ে যায়নি বাসা থেকে, বেশ হাসি খুশি ছিল মেয়েটা, তাহলে এমন কি হলো যে মেয়েটাকে এতটা বিষণ্ণ দেখাচ্ছে? অধরা তার মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে মায়ের পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়লো। তখনই রূপসা এসে অধরাকে জড়িয়ে ধরলো। রূপসার ছোঁয়া পেয়ে অধরা তার মাথায় হাত বুলিয়ে বলল, রূপসা কি গুডগার্লের মতো ছিল? রূপসা অধরাকে ছেড়ে দিয়ে অধরার হাতে চুমু খেয়ে বলল, একদম গুডগার্লের মতো ছিলাম। অধরা রূপসার কপালে চুমু খেয়ে বলল, তুমি রুমে যাও, আমি আসছি। রূপসা চলে গেল রুমে। অধরা এক মনে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। অধরার মা অধরার কাঁধে হাত রাখলো। অধরা পিছন ফিরে তাকিয়ে মাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না, হু হু করে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অধরার মা চুপটি করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সে তো আগেই বুঝতে পেরেছে তার মেয়েটা যে কষ্টে আছে। মায়ের চেয়ে বেশি কি সন্তানটিকে বুঝতে পারে? মা যেভাবে সন্তানকে আগলে রাখে, নিজের আঁচড়ে বেঁধে রাখে, সেরকম ভাবে অন্য কেউ রাখতে পারবে না। মায়ের ভালোবাসা থাকলে সন্তানের কেন কষ্ট থাকে না? মা যদি সন্তানের মাথায় পরম মমতায় হাতে বুলিয়ে দেয়, সন্তান নিজের সকল ক্লান্তি ভুলে যায়। অধরা নিজের মাকে ধরে একাধারে কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর অধরা তার মাকে ছেড়ে দিতেই অধরার মা তাকে সোফায় বসিয়ে দিলেন। অধরার ডালে হাত রেখে বললেন, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এতটুকু বলে সে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই অধরা বলে উঠল, মিস্টার রক্তিম আমাকে বিয়ে করতে চান? মেয়ের কথা শুনে বা থমকে যায়, পিছন ফিরে অধরার দিকে তাকালো। অধরা মায়ের চাহনি দেখে বলল, অবাক হওয়ার বিষয় তাই না? বলে ফিচেল হাসে অধরা। তার মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর যদি মতামত থাকে আমাদের কোনো আপত্তি থাকবে না, আর আমার মতে এটাই ভালো হবে। মায়ের কথায় অধরা কিছু না বলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, আর কোনে কথা না বলে সোজা চলে গেল নিজ রুমে। নিজ রুমে পৌঁছে দেখতে পায় রূপসা বিছানায় বসে খেলছে। অধরা ধীর পায়ে কারবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। রূপসা তখনও খেলছে। টাওয়ালটা বারান্দায় রেখে ভিতরে এসে রূপসার কাছে বসে পড়ল অধরা। রক্তিমের প্রতিটি কথা তার মনে পড়ছে। অধরা ভাবছে হয়তো রক্তিম সঠিকই সমাজে কোনো ভালোবাসার দাম নিয়েছে সম্পর্কের নামে। রূপসা কথায় অধরার ধ্যান ভাঙে। রূপসা বলছে, ম্যাম তুমি কোথায় গিয়েছিলে? রূপসার কথায় অধরা বলল, একটু কাজ ছিল। রূপসা আর কোনো কথা না বলে খেলায় মনোযোগ দেয়। রাতে অধরা সবার সাথে বসে খাবার খাচ্ছে। অরুণা খাবার খাচ্ছে আর বক বক করছে। রূপসাকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে অধরা। অধরাকে অন্যমনস্ক দেখে তার বাবা বললেন, কি হয়েছে অধরা? অধরা বাবার কথায় হকচকিয়ে যায়, তবুও নিজেকে সামনে বলে উঠল, বাবা একটা কথা বলার ছিল। অধরার বাবা একবার তার স্ত্রীর দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর না পেয়ে অধরার দিকে তাকালো। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা আমি মিস্টার রক্তিমকে বিয়ে করতে চাই। অধরার বাবা কিছুক্ষণের জন্য অন্য দুনিয়ায় চলে গেল। তার মেয়ে বিয়ে করতে চায়, তার নিজ ইচ্ছা, সে কি স্বপ্ন দেখছে? অরুণা অবাক নয়নে তার বোনের পানে তাকিয়ে পেয়েছে। শুধু অবাক হয়নি অধরার মা, সে জানতো অধরা এই সিদ্ধান্ত নিবে কারণ অধরার মনে মাতৃত্বের স্বাদ লেগেছে আর রূপসার জন্য অধরা সব করতে পারবে। অধরার মা মুচকি হেসে বলল, অধরা নিজের সিদ্ধান্ত রক্তিমকে জানিয়ে দিও। অধরা তার মায়ের কথায় মাথা দুলালো, তারপর চেয়ার ছেড়ে উঠে রুমে চলে গেল। অধরার বাবা এখনো হতবাক হয়ে আছে। অরুণা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি কি ঠিক শুনতে পাচ্ছি? তার মা মুচকি হেসে বলল, বিয়ের জন্য অনেক কাজ করতে হবে, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। বলেই শাড়ির আঁচল মুখে গুজে হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল। আর অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে বাবা মেয়ে। অধরা রুমে এসে মোবাইলে মেসেজ করে জানিয়ে দিল রক্তিমকে সে এই বিয়েতে রাজি। তার সাথে কথা বলতে এখন মন চাইছে না, তাই মেসেজ করে জানিয়ে দিল। ফোনটাও বন্ধ করে দিল। এরপর রূপসাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। রক্তিম বারান্দায় দাঁড়িয়ে অধরার মেসেজ দেখে মোবাইলটা তার পকেটে রেখে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। নতুন পথের দিকে সে এক ধাপ এগিয়ে গেছে। রাহি হয়তো তার এই সিদ্ধান্তে খুশি হবে। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দা থেকে বের হয়ে সোজা চলে গেল মামার রুমে। অধরা আর তার সিদ্ধান্ত সে জানাতে চায়।
সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, পাখিরা তার নীড় ছেড়ে আকাশে উড়ছে, আশেপাশের মানুষ নিজ নিজ কাজের জন্য বের হচ্ছে, সবাই ব্যস্ত সময় পার করছে। অধরার বাসায়ও সবাই ব্যস্ত, শুধু অধরা ছাড়া। আজ বিকেলে রক্তিমরা আসবে অধরাকে আংটি পরাতে। তা শোনার পর থেকে অধরার বাসায় সবাই কাজে লেগে গেছে। অধরা রূপসাকে নিয়ে রুমে বসে আছে। রূপসা খেলছে, অধরায় তার ভাবনার জগতে খেলছে। অধরা ভাবছে এই বিয়েটা কি তার জীবনে সুখ নিয়ে আসবে। বাসার সবাই অনেক খুশি, তাদের মুখে হাসি দেখে অধরার মনটাও অনেক ভালো লাগছে। অধরা আশেপাশে চোখ বুলিয়ে দেখলো রূপসা সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে। অধরা মুচকি হেসে রূপসার পাশে বসলো। রূপসা অধরাকে জড়িয়ে ধরে বলল, আজকে পাপা আসবে, আমাকে নিয়ে যাবে, তোমাকে অনেক মিস করব। অধরা রূপসার কপালে চুমু খেয়ে বলল, আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি পাপার সাথে ভালো মতো থাকবে আর একটু মজা করবে, একটু শয়তানি করবে, বুঝেছো আমার সোনা বাচ্চা? রূপসা অধরার গালে চুমু খেয়ে বলল, ওকে, আমি পাপাকে একটু জ্বালাবো, ঠিক আছে? অধরা বলল, তোমার পাপাকে বেশি জ্বালাবে আর সবার সাথে গুডগোল হয়ে থাকবে। রূপসা বলল, পাপা বকা দিবে তো? আমি বললাম, বকা দিলে আমাকে বলবে, আমি তোমার পাপাকে বকে দিব। রূপসা মুখ চেপে হেসে দিল। অধরাও হেসে উঠল। পুরো রুম জুড়ে তাদের হাসির আওয়াজ অনেক ভালো লাগছে। রাজকন্যা তার মায়ের সাথে হাসির ঝুলি খুলে বসেছে। সবাই নিজ নিজ কাজ শেষ করে খাওয়ার টেবিলে বসে আছে আর খাওয়া দাওয়া করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অধরার মা দরজা খুলে দেখল রক্তিমের মামা দাঁড়িয়ে আছে। অধরার মা তাকে দেখে অনেক অবাক হলো। সে তাড়াহুড়ো করে বললেন, ভিতরে আসুন, এত তাড়াতাড়ি আপনারা এসে পড়বেন তা জানতাম না। রক্তিমের মামা হেসে বললেন, এই ব্যাগগুলো অধরা মাকে দিয়ে দিবেন আর আমি এখন যাচ্ছি, বিকেলে আসব। বলেই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে অধরার মা ব্যাগ নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। অধরা তার মায়ের কাছে গিয়ে বলল, কি হয়েছে? অধরার মা হাতের ব্যাগগুলো অধরার হাতে দিয়ে বলল, তোর শ্বশুর বাড়ি থেকে এসেছে, এইগুলো পরে রেডি হয়ে নিস। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগগুলো হাতে নিয়ে রুমে এসে পড়ল। বিকেলবেলা রেডি হয়ে অধরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। এত ভারী শাড়ি সে অনেকদিন পর পরেছে। মেকআপ সে তেমন একটা করেনি। অরুণা অনেক জোর জবরদস্তি করেছে, কিন্তু অধরার জেদের বশে সে হেরে গিয়েছে। রূপসা ডাবাডাব করে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা মুচকি এসে পিছনে ফিরে রূপসাকে দেখে বলে, আমার সোনা বাচ্চাটাকে অনেক সুন্দর লাগছে। অধরাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে রূপসা বলল, তুমি বউ কেন সেজেছ? অধরা হাসে। রূপসা যখন জানবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে। অধরা রূপসাকে বলল, তোমার পাপা চলে আসবে, অরুণা আন্টির কাছে যাও। রূপসা আর অপেক্ষা না করে বাহিরে চলে গেল। রক্তিম পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। রক্তিমের মামা তাকে দেখে বললেন, আংটিটা তোর পকেটে রাখো, আমি আবার ভুলে যাব। রক্তিম আংটির বক্স পকেটে রেখে বলল, চলেন, সময় হয়ে গেছে। রক্তিমের মামা বললেন, রূপসা অনেক খুশি হবে, মেয়েটা অধরাকে পেয়ে অনেক খুশি হবে, তখন অধরাকে মা বলে ডাকবে। ওর মুখের হাসি দেখার জন্য আমি ওয়েট করতে পারছি না। রক্তিম তার মামার এমন বাচ্চা সুলভ আচরণ দেখে বিরল হাসলো। সবাই খুশিতে সেও খুশি, আর সবচেয়ে বড় কথা রূপসা খুশি হবে। রূপসার জন্যই তো এসব হচ্ছে। এই দ্বিতীয় বিয়ে হচ্ছে। হয়তো সময়ের সাথে সাথে অধরা ও তার ভিতর সব ঠিকঠাকও হতে পারে। সময়ের উপরই সব নির্ভর করছে। সে আর আল্লাহ তাআলার যা মর্জি তাই মেনে নিয়েছে রক্তিম। অধরা ভাবলেশহীনভাবে বসে আছে সোফায়। তার ঠিক পাশে বসে আছে রক্তিম রূপসাকে কোলে নিয়ে। অরুণা নানানভাবে ছবি তুলছে। এতে অধরা ভীষণ বিরক্ত। এতটা আল্লাহ না দেখালেই হতো। দ্বিতীয় বিয়ের আংটি বদল, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। মনে মনে হাজারটা বকা অরুণাকে দিচ্ছে। অধরা মুখ ফুটে কিছুই বলতে পারছে না। প্রচুর মাথা ব্যথা করছে, কোন সময় যে এসব শেষ হবে। হঠাৎ রূপসা রক্তিমকে বলে উঠল, পাপা এগুলো কেন হচ্ছে, আর ম্যাম এতে সেজেছে কেন? রূপসার কথায় রক্তিম অনেকটাই অস্বস্তিতে পড়ে যায়। তা বুঝতে পেরে রক্তিমের মামা বললেন,
দাদুমণি, আজ যে ম্যামের আংটি বদল তোমার পাপার সাথে। রূপসা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ সে কিছুই বুঝেনি। তাই রক্তিমের মামা রূপসাকে কোলে নিয়ে বললেন, তোমার ম্যাম যে এখন তোমার মামুনি হবে। রূপসা অবাক হয়ে একবার রক্তিমের দিকে তাকালো। অধরা উৎসুক দৃষ্টিতে রূপসার দিকে তাকিয়ে আছে। রূপসার নীরবতা দেখে অধরা আর রক্তিমের বুকে এক সাগর ভয় গ্রাস করলে তাহলে কি তারা কোনো ভুল করে ফেললো? এই সিদ্ধান্তটা শুধু রূপসার জন্য নেওয়া, সে যদি খুশি না হয় তাহলে এইসবের কোনো মানে নেই। রক্তিম অধরার দিকে তাকালো। অধরার এমন করুণ চাহনি দেখে সেও অনেক চিন্তায় পড়ে গেল। রূপসা তার দাদার কোল থেকে নেমে গাল ফুলিয়ে অধরার সামনে দাঁড়ালো। অধরা হাসার চেষ্টা করে রূপসার দিকে তার হাত বাড়িয়ে রূপসা মুখ ঘুরিয়ে অরুণার দিকে তাকিয়ে বলল, আমাকে আগে কেন বলো তুমি? আর এই নর্মাল ড্রেস পরে আমি পাপা আর মামনির আংটি। আর বলতে পারল না রূপসা। তার আগে অধরা তাকে ঝাপটে ধরে বলল, আরেকবার মামনি বলবি মা? রক্তিমের দৃশ্য দেখে হতবাক। রূপসা এই বিয়েটা মেনে নিবে, অধরাকে মামনি বলে ডাকবে, তাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে। অধরার মা রূপসার মাথায় হাত বুলিয়ে বলল, নানু, আমাদের ভুল হয়ে গেছে, বিয়ের দিন তোমাকে অনেক সুন্দর ড্রেস পরাবো তোমাকে। অধরা এখনো রূপসাকে জড়িয়ে ধরে আছে, তার যেন বিশ্বাস হচ্ছে না রূপসা তাকে মামনি বলেছে। রক্তিমের মামা তার চোখের পানি মুছে রূপসাকে অধরার কাছ থেকে নিয়ে বললেন, এইবার আংটি বদল শুরু করা যাক। সবাই সহমত পোষণ করলো। রক্তিম অধরাকে আংটি পরিয়ে দিল। অধরা রক্তিমকে। সবাই খুশি মনে সবটা করে নিল। বড়দের মতামতে বিয়ের দিন ধার্য করা হলো 2 দিন পর। রূপসা এতে অনেক খুশি। এরই মধ্যে রক্তিম বলল, বিয়েটা সিম্পল ভাবে হলেই ভালো হয়, আসলে আমি কোনো ঝামেলা চাচ্ছি না। রক্তিমের বলা শেষ হতেই অধরা বলে উঠল, মিস্টার রক্তিম ঠিক বলেছেন, আমিও এসব চাই না। তাদের কথা মতোই সব ঠিক হলো, কাজে এসে বিয়ে পড়িয়ে যাবে। সব কথার পর অধরা রুমে চলে আসলো। তারপর বিছানায় বসে কানের দুল খুলতে লাগলো। তখনই কেউ দরজায় নক করে বলল, আসবো? কণ্ঠ শুনে অধরা বুঝল রক্তিম এসেছে। অধরা ধীর কণ্ঠে বলল, জি আসেন। দরজা ঠেলে রক্তিম ঘরে চলে আসলো। অধরা তার দিকে তাকালো। রক্তিম আমতা আমতা করে বলল, আসলে মামা বলেছে বিয়ের শপিং যাতে সবাই মিলে করা হোক, তাই যদি আপনার পারমিশন হয় তাহলে আমরা কালকে শপিংয়ে যেতে পারি। রক্তিমের এমন কথা শুনে অধরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রূপসা কি যেতে চায় আমাদের সাথে? রক্তিম চোখ তুলে অধরার দিকে তাকালো আর বলল, হ্যাঁ। অধরা বলল, যেখানে আমার মেয়ে পারমিশন দিয়েছে সেখানে আমার পারমিশনের কোনো দরকার নেই। অধরার কথা শুনে রক্তিমের মুচকি হেসে বলল, হ্যাঁ, এখন তো মেয়ে আর মায়ের কথাই চলবে। রক্তিমের দিকে তাকিয়ে অধরা বলল, মা আর মেয়ের ভিতরে কোনো কথা চলবে না আপনার? রক্তিম হাসে। মেয়ে তার মায়ের কথা বলবে তা সে জানে, একা হয়ে তাদের সাথে লড়তে রক্তিমের রক্ত পানি হবে তা সে বুঝে গেছে। রক্তিম রূপসাকে নিয়ে চলে গেছে। অনেকক্ষণ হলো। অধরার এখন থেকেই অনেক একা একা লাগছে। শুধু অধরার না, সবারই অনেক খারাপ লাগছে। মেয়েটা বাড়ি পুরো মাতিয়ে রাখত, এখন বাড়িটা পুরো ভুতুড়ে হয়ে আছে। অধরা ফ্রেশ হয়ে চা নিয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়। রূপসার সাথে কাটানো মুহূর্ত মনে করছে আর মুচকি মুচকি হাসছে। তখনই অধরার বাবা তার পাশে এসে দাঁড়ালো। অধরা তার বাবাকে দেখে বলল, বাবা, ঘুমাওনি তুমি এখনো? সারাদিন কত কাজ করেছো তুমি? অধরার বাবা মেয়ের কথা শুনে বলল, আগামীকাল থেকে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়বো, তোর সাথে হয়তো মন খুলে আর কথা বলতে পারবো না। বাবার এহেন কথার মানে অধরা বুঝলো তার বাবার যে কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে। অধরা তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার যখন মন চাইবে আমার সাথে দেখা করতে চলে আসবে। মেয়ের কথায় হেসে উঠে বলল, মেয়ের শ্বশুর বাড়ি রোজ যাওয়া যাবে নাকি? অধরা বলল, যাওয়া যাবে। বলেই অধরা তার বাবাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। তার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এইবার তোর জীবনে যাতে সুখের অভাব না হয়। অধরা বাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে।
তখনই পিছন থেকে অরুণা বলে উঠল, বিয়ে আরো 2 দিন পর হবে, এখনই কান্না কেন শুরু করলে তোমরা? অধরা তার বাবাকে ছেড়ে দিয়ে চোখ মুছে অরুণের কান ধরে বলল, তোরও এই দিন আসবে, তখন বুঝবি। অরুণা বলল, হয়েছে, আমি কেঁদে নিজের মেকআপ নষ্ট করব না। অরুণের কথায় অধরা আর অধরার বাবা উচ্চস্বরে হেসে উঠল। সকালে নাস্তার টেবিলে রূপসা বসে নিজ মনে খাচ্ছে, আর সে একদম গুলগুল হয়ে থাকবে, শপিং করতে যাবে আর সবার সাথে। রক্তিম রূপসাকে দেখে অবাক, এত শান্তশিষ্ট রূপসা সে প্রথম দেখছে। রূপসা নাস্তা করে রক্তিমকে বলল, বাবা, আমি রেডি হতে যাচ্ছি শপিংয়ের জন্য। বলেই নিজের রুমের দিকে চলে গেল। রক্তিম হা হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রক্তিম, রূপসা আর রক্তিমের মামা এখন দাঁড়িয়ে আছে অধরার বাড়ির সামনে। একটু পর সবাই নিচে নেমে আসলো, অধরাও তাদের সাথে আছে। রূপসা অধরাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। অধরা রূপসাকে কোলে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। রক্তিম, অধরা আর রূপসা এক গাড়িতে আর বাকিরা আরেক গাড়িতে আসছে। রূপসা আর অধরা নানান কথায় ব্যস্ত। রক্তিম চুপচাপ তাদের কথা শুনছে আর ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তারা শপিং মলে পৌঁছে গেল। তাদের কেনাকাটা শুরু করলো। রূপসা অধরার জন্য শাড়ি পছন্দ করেছে। অধরা সেই শাড়ি খুশি খুশি নিয়েছে, তার এই শাড়ি পছন্দ হয়েছে। সব শপিং শেষে সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দিল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রূপসা অধরার কোলেই ঘুমিয়ে পড়ল। বাসার সামনে এসে অধরা রূপসাকে সিটে শুইয়ে দিল, তারপর রক্তিমের দিকে তাকিয়ে বলল, আমি আসি, রূপসার খেয়াল রাখবেন। বলেই সে যেই না গাড়ি থেকে নামতে যাবে তখনই রক্তিম বলল, তুমি যদি চাও তাহলে কালকে গিয়ে তোমার পছন্দের শাড়ি নিয়ে আসতে পারো। অধরা বলল, আমার মেয়ে আমার জন্য যে শাড়ি পছন্দ করেছে তাই পরব। বলেই সে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। রক্তিম অধরার যাওয়ার পানে তাকিয়ে শুধু মুচকি হাসলো, তারপর গাড়ি স্টার্ট করলো। দেখতে বিয়ের দিন চলে আসলো। অধরাদের বাড়িতে বিয়ে সম্পন্ন হবে, তাই সেই বাসায় সব তোড়জোড় শুরু হয়েছে। বিয়ে রাতে হবে, তাই ছাদে সব আয়োজন হবে। অধরার চাচারা আর মামা আসবে, রক্তিমের কিছু কাছের মানুষ আসবে, তাই সেই হিসেবে সব আয়োজন। অরুণা স্টেজ সাজিয়ে নিজের বোনের রুমের বাহিরে হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু অধরা কোনো ক্রমেই হলুদ লাগাবে না, তাই দরজা বন্ধ করে বসে আছে। অরুণা একাধারে দরজা ধাক্কাচ্ছে। অধরা আর না পেরে দরজা খুলে দিল আর অরুণাকে একটা বড় ধমক দিয়ে বলল, এইসব না করলে কি হয় না? দ্বিতীয় বিয়ে আমার এত রঙ্গ ঢঙ্গ না করলেই হয়। বোনের এমন কথায় অরুণার মনটা খারাপ হয়ে গেল। সে মুখটা মলিন করে হলুদের বাটিটা নিয়ে চলে যাবে, তার আগেই অধরা অরুণার হাত ধরে বলল, রাগ করিস না বোন, আশেপাশের মানুষ আমাকে নিয়ে এভাবেই অনেক কথা বলছে, এখন যদি এসব করি তাহলে আরো খারাপ বলবে। অরুণার রাগ হলো, এবার বিয়েই তো করছে, আব্বু কোনো খারাপ কাজ তো করছে না। অরুণা এমন কিছুই বলল না, সে বোনের কথা বুঝতে পেরে বলল, আপু গালে একটু লাগিয়ে দেই। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে গাল এগিয়ে দিল। অরুণা খুশি হয়ে হলুদ লাগিয়ে দিল। যত সময় যাচ্ছে অধরা আর রক্তিমের মনে এক আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছে। তারা ভাবছে কিভাবে পারবে একটি সুন্দর জীবন সাজাতে। তাদেরতে অস্বস্তি হচ্ছে, সাথে চিন্তা, বিয়ের নামক এই সম্পর্কটাকে তারা কি টিকিয়ে রাখতে পারবে। রক্তিম বিছানায় বসে এসব ভাবছে। জীবনের আর একটি ধাপে সে পা রাখবে, হয়তো সুখ বয়ে আনবে। নিজের জন্য সে ভাবে না, সে শুধু রূপসার জন্য ভাবছে আর অধরার খুশির কথা বাড়ছে। সে শুধু রূপসা আর অধরার খুশি চায়, তাদের মুখে হাসি থাকলেই তা চলবে। অধরা তৈরি হচ্ছে, আয়নার সামনে মাথায় মোড়া দিয়ে নাকের নথটা ঠিক করছে। সে মনটা আনজান করছে। মনের আড়ালে অনেক কিছু চলছে। তার রূপসাকে নিয়ে সুখে থাকতে চায় সে, রূপসাকে আগলে রেখে সে এই দুনিয়ার প্রাণ ভরে শ্বাস নিতে চায়। আজ থেকে রূপসা তার পাশে সবসময় থাকবে, এইবার যাতে তার সংসারটা সুখের হয়। রক্তিমরা এসে পড়েছে। রূপসা অধরার কাছে চলে গেছে। সেই কখন একটু পর অধরাকে নিয়ে আসা হলো। অধরার হাত ধরে নিয়ে আসছে রূপসা। রক্তিম এক পলক তাকাতেই তার চোখ আটকে গেল অধরার উপর। পরক্ষণেই নিজেকে সামলে অন্যদিকে তাকালো সে। অধরাকে রক্তিমের পাশে বসিয়ে দিল আর রূপসা তাদের মাঝে বসে পড়ল। বিয়ে পড়ানো শুরু হলো।
রক্তিম আর অধরাকে কবুল বলতে বলা হলো, দুজনই কবুল বলে দেয়, বিয়ে সম্পন্ন হলো, সবার মিষ্টি মুখ করা হলো। খাওয়া দাওয়া শেষে এখন বিদায়ের পালা। অধরার এ বাসা থেকে দুবার বিদায় হলো। প্রথম বিদায়ের পরে যেভাবে সে ফিরে এসেছিল এবার সে ফিরতে চায় না। অধরা তার মা বাবা বোনকে ধরে অনেকক্ষণ কাঁদলো, তাদের কান্না দেখে রূপসা কেঁদে দিল। তাকে সামলাতে অধরা রূপসাকে কোলে তুলে গাড়িতে বসে পড়ল। রক্তিম অধরার পাশে বসে আছে। রূপসা কাঁদতে কাঁদতে অধরার কোলে ঘুমিয়ে পড়েছে। বাসায় পৌঁছে রূপসাকে কোলে নিয়ে নেয় রক্তিম। তারপর অধরাকে বলল, আপনি শাড়ি নিয়ে হাঁটতে পারবেন না। অধরা মাথা দুলালো। তারপর সে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো। এ বাসায় তো সে আগেও এসেছে, এমন অনুভূতি তো তার হয়নি। বাসার ভিতরে ঢুকে দেখলো রক্তিমের মামা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। রক্তিমের পাশে অধরা দাঁড়িয়ে আছে। সব নিয়ম মেনে অধরা আর রক্তিম একসাথে ঘরে ঢুকে পড়ল। তারপর কিছু সার্ভেন্ট অধরাকে রক্তিমের রুমে নিয়ে যেতে নিবে, তখনই অধরা রক্তিমের কাছে গিয়ে বলল, রূপসাকে আমার কাছে দিন। রক্তিম রূপসাকে অধরার কোলে দিতে নিবে, রক্তিমের মামা এসে বললেন, আজ রূপসা আমার কাছে থাক। অধরা বলল, মামা রূপসাকে ছাড়া এখন আমার ঘুম হয় না। বলেই রূপসাকে নিয়ে রুমে চলে গেল। তারপর রূপসাকে বিছানায় ভালোমতো শুইয়ে দিয়ে অধরা সব গহনা খুলতে শুরু করলো। তখনই রক্তিম দরজায় ঠেলে ঘরে ঢুকলো। অধরার হাত অটোমেটিক ঠান্ডা হয়ে গেল। রক্তিম একবার অধরার দিকে তাকিয়ে বলল, বারান্দায় আসো, কথা বলি। রক্তিম বারান্দায় চলে গেল। অধরাও গুটি গুটি পায়ে রক্তিমের কাছে চলে গেল। রক্তিম বারান্দায় দাঁড়িয়ে আছে, অধরা তার পিছে দাঁড়িয়ে আছে। রক্তিম বলল, অধরা, আমাদের জীবনে একটা কালো অতীত আছে, কিন্তু এইটাও সত্য যে আমাদের জীবনের একটা সুন্দর ভবিষ্যৎ আছে। রক্তিমের কথায় অধরা তার দিকে তাকালো। রক্তিম আকাশের দিকে তাকিয়ে আছে। রক্তিম বলল, জানি আমাদের মনের আড়ালে একজন সবসময় থাকবে, তাদের বলা যাবে না, কিন্তু একটা নতুন সম্পর্ক তো গড়তেই পারি। অধরা ধীর পায়ে হেঁটে রক্তিমের কাছে গিয়ে বলল, হ্যাঁ, রূপসার জন্য আমরা নতুন সম্পর্ক গড়তেই পারি। রক্তিম আর কিছু বলতে যাবে তার আগে রূপসা বলে উঠল, পাপা মামুনি, তোমরা আমাকে একা রেখে ওখানে কি করছো? রক্তিম আর অধরা হেসে রূপসার দুপাশে শুয়ে বলল, তোমাকে ছেড়ে আমরা কোথায় যাব? তুমিও আমাদের মনের আড়ালে সেই ভালোবাসা। একজন মানুষের জীবন সুন্দর করতে তাকে চেষ্টা করতে হবে ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসা অধরা পেয়েছে রূপসা থেকে। হয়তো সময়ের সাথে সাথে রক্তিম আর অধরার ভিতরে ভালোবাসার প্রদীপ জ্বলে উঠবে। সময় সবকিছু পরিবর্তন করবে। তাদের জন্য শুধু এতটুকু বলবো, মনের আড়ালে ভালোবাসাটাকে বুঝতে শিখো। সমাপ্ত।